নিষিদ্ধ প্রণয়, সিজন 2, পর্ব 11 থেকে 20। কলমে সোনালিকা আইজা। সময়টা গোধূলির পূর্ব লগ্ন। বিশাল আকাশ জুড়ে রাশির রাশি মেঘপুঞ্জ দলবেঁধে ভেসে বেড়াচ্ছে। উত্তপ্ত সূর্যের তেজটাও বেলা গড়ানোর সাথে সাথে ফিকে পড়ে গেছে। দেহে ছুঁয়ে যাচ্ছে ফিনফিনে শীতল হাওয়া। ঢাকার ব্যস্ততম রাস্তা পার করে গ্রামের মেঠোপথ ধরেছে বর্ষর মাইক্রোবাসটা। সবুজ মাঠের বুক চিরে ছুটে চলেছে নির্দিষ্ট গন্তব্যে। গাড়িতে অবস্থান করছে ভূঁইয়া পরিবারের সকল সদস্য। গাড়ি ড্রাইভ করছে কৌশিক নিজে। পাশে বসেছে নীরব। আর পেছনে পুরো পরিবার। লম্বা রাস্তার জার্নি। সবাই গাড়ির সিটের সাথে মাথা হেলিয়ে চোখ বন্ধ করে আছে। আর অল্প কিছুক্ষণ বাকি। এরপরেই সবাই তাদের পূর্বপুরুষদের ভিটে গ্রামের বাড়িতে পৌঁছে যাবে। সবার অবস্থা মোটামুটি হলেও তুবার অবস্থা কাহিল। ইতিমধ্যে রাস্তায় 3বার বমি করেছে তুবা। ক্লান্ত পরিশ্রান্ত দেহটা এলিয়ে দিয়েছে নিজের বাবার কোলে। তাওহিদ সাহেব ঘন ঘন মেয়ের মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। সাথে আশ্বাস দিচ্ছেন, এই তো আর একটু আম্মা, আমরা প্রায় চলে এসেছি। কিন্তু তুবার মন মানল না। বিগত 2 ঘন্টা ধরে তার বাবা একই কথা বলে যাচ্ছে, কিন্তু গন্তব্য আর চোখের সামনে ধরা দিচ্ছে না। শারীরিক অস্বস্তি, বিরক্তি নিয়ে তুবা অধৈর্য হয়ে গেল। ঠোঁট ভেঙে কান্নার মতো মুখ বাঁকালো। হুট করেই আবারও পেট মুচড়ে বমির চাপ বাড়ল। লাফিয়ে উঠে গাড়ির জানালা দিয়ে মাথা বের করে হুড় করে বমি করে দিল। ময়না বেগম অতিষ্ঠ ভঙ্গিতে কপাল চাপড়ালেন। নিচু কণ্ঠে ধমকে উঠলেন মেয়েকে। এত বড় হয়েছে অথচ এখনো গাড়িতে চড়তে পারে না। এই মেয়েকে আমি বিয়ে দেব কিভাবে? বলতে বলতে পানির বোতল এগিয়ে দিলেন। তাওহিদ সাহেব মেয়েকে নিজের সাথে আগলে ধরে পানি খাওয়ালেন। কৌশিক গাড়ি চালাতে চালাতে একবার ঘাড় ঘুরিয়ে তাকালো। চোখে মুখে তার স্পষ্ট চিন্তার ছাপ। এক পলক তুবার ক্লান্ত পরিশ্রান্ত মুখটা দেখে গাড়ির গতি বাড়িয়ে দিল। অত্যন্ত দক্ষতার সাথে কাঁচা রাস্তার একটা বাঁক পেরিয়ে অবশেষে গাড়িটা থামল পুরনো আমলের এক দোতলা বাড়ির সামনে। গাড়ির আওয়াজ পেতেই বাড়ির ভেতর থেকে দৌড়ে বেরিয়ে এলেন মাঝ বয়সী একজন নারী। সাথে একজন পুরুষ মানুষও আছে। দেখে বোঝা যাচ্ছে ওনারা দুজন স্বামী স্ত্রী। মূলত ওনারা দুজন জামাল সাহেবের দূরসম্পর্কের আত্মীয়। মহিলার নাম শামিমা আর তার স্বামী কামাল। এক ছেলে সিফাতকে নিয়ে তারা এই বাড়িতে থাকেন। মূলত জামাল সাহেব বাড়ির দেখাশোনা করার জন্য ওনাদের এখানে থাকতে দিয়েছেন। ময়না বেগম মেয়েকে নিয়ে সবার আগে গাড়ি থেকে নামলেন। সঙ্গে সঙ্গে ছুটে এলেন শামিমা। ডুলতে থাকা তুবাকে দেখে হা হুতাশ করে বলল, ওমা ও কি? এটা আমাদের তুবা না। ওকে এমন লাগছে কেন? কি আর বলবো আপা, মেয়ে আমার গাড়িতে চড়তে পারে না। পুরো রাস্তায় 4-5বার বমি করেছে। ওকে ভেতরে নিয়ে গিয়ে শুইয়ে দেব। ঘর পরিষ্কার আছে তো? বাড়ি ঘর সব তৈরি। আপনাদের আসার কথা শুনেই আমি ঘরবাড়ি ধুয়ে মুছে পরিষ্কার করে রেখেছি। আসেন আসেন, ভেতরে আসেন। ফটাফট জবাব দিয়ে ময়না বেগমের সাথে তুবাকে ভেতরে নিয়ে যেতে সাহায্য করলেন শামিমা। এরপর পুরুষ সদস্যরা সবাই বাড়ির ভেতরে প্রবেশ করল এবং সবশেষে বাচ্চারা দল বেঁধে চৌকাঠে পা রাখল। পুরনো আমলের বাড়িটায় 2 তলা মিলে মোট 22টা ঘর আছে। জামাল সাহেবের বাবা অনেক শখ করে বাড়িটা তৈরি করেছিলেন, যাতে নাতি নাতি আত্মীয় স্বজন আসলে থাকার জায়গার কমতি না হয়। হতভাগা মানুষটা নাতি নাতনির মুখ তো দেখে যেতে পারলেন না, আর না পারলেন আত্মীয় স্বজনে ভর্তি বাড়ি দেখতে। তার আগেই তিনি দুনিয়া থেকে চির বিদায় নিয়েছেন। পুরনো কথা ভাবতে ভাবতে পুরো বাড়িতে একবার চোখ বুলালেন 3 ভাই। এরপর বাড়ির কর্তারা নিচতলার ঘরগুলো নিজেদের জন্য বেছে নিলেন। বয়স হয়েছে তাদের, হাঁটু কোমরে সমস্যা। এই বয়সে সিঁড়ি দিয়ে ওঠা নামা কষ্টসাধ্য। অপরদিকে বাচ্চারা সবাই দোতলা বেছে নিল নিজেদের জন্য। তুবাকে একটা ঘরে শুয়ে রেখে গেছেন ময়না বেগম। তুবার পাশের ঘরটা কৌশিক নিজের জন্য বেছে নিল। এরপর পর্যায়ক্রমে মৌমিতা, রিয়া আর নীরব নিজেদের জন্য রুম সিলেক্ট করল। এরপর সবাই যার যার মতো ফ্রেশ হতে চলে গেল। কৌশিক নিজের রুমে যেতে গিয়েও হঠাৎ কদম জোড়া থামিয়ে দিল। পেছনে ফিরে দেখল পুরো দোতলা খালি। হুট করেই দরজা খুলে ভেতরে লাগেজটা ধাক্কা দিয়ে হাঁটা দিল পাশের ঘরের দিকে, যে ঘরটা বর্তমানে তুবার। শেষবার তুবাকে খুবই অসুস্থ অবস্থায় দেখেছিল কৌশিক। এখন কাছ থেকে না দেখে শান্তি পাচ্ছে না। ঘরে ঢুকে আস্তে করে দরজাটা চাপিয়ে দিল। ইতিমধ্যে সন্ধ্যা পেরিয়ে গেছে। চারিদিকে আবছা অন্ধকার নামতে শুরু করেছে। গ্রামে হয়তো রাতটা খুব তাড়াতাড়ি নামে। এই যেমন একটু আগেও সব পরিষ্কার ছিল, অথচ চোখের পলকেই পুরো ঘরটা অন্ধকারে ছেয়ে গেছে। সেই অন্ধকারের বুক চিরে সামনে এগিয়ে গেল কৌশিক। ঘরের লাইট জ্বালানোর প্রয়োজন বোধ করল না। গুটি গুটি পায়ে সোজা বিছানার কাছে এসে থামল। গভীর ঘুমে আচ্ছন্ন তুবা। চোখে মুখে লেপ্টে আছে এক আকাশ সমান ক্লান্তি। এতে যেন কৌশিকের দেহের শক্তিও ফুরিয়ে এলো। আগে পিছে না ভেবে কৌশিক সোজা তুবার পাশ ঘেঁষে শুয়ে পড়ল। ঘুমন্ত তুবাকে টেনে বুকে নিল। তুবার গভীর ঘুমে ব্যাঘাত ঘটল এবার। পিটপিট করে চোখ মেলে তাকালো। আবছা অন্ধকারে কৌশিকের সুদর্শন মুখ স্পষ্ট জ্বলে উঠল। তুবা অবধের মতো কয়েক পল তাকিয়ে রইল। এরপর 2 হাতে কৌশিককে জড়িয়ে ধরে বুকে মুখ গুজল। অর্থাৎ মেয়েটা এখনো ঘুমের ঘরেই আছে। ভাবতেই মিটিমিটি হাসল কৌশিক। ওকে জ্বালানোর উদ্দেশ্যে তুবার গলায় মুখ গুজে দিল।
আচমকা গলায় খোঁচা খোঁচা দাড়ির ঘষা লাগায় চমকে চোখ মেলে চাইল তুবা। এই পর্যায়ে মস্তিষ্ক সজাগ হলো। আতঙ্কিত কণ্ঠে বলল, আপনি এই সময় এখানে? কৌশিক ছাড়ল না তুবাকে, বরং চিকন দেহটা টেনে আরো একটু নিজের সাথে মিশিয়ে নিল। গলায় মুখ গুজে রেখেই আওড়াল, আমি খুব ক্লান্ত চান, আই নিড এনার্জি। তাতে আমি কি করব? ঘরে গিয়ে রেস্ট করুন। আমার এনার্জির গোডাউন তো তুই, একটু এনার্জি দিবি চান? কিভাবে? তুবার চোখে মুখে প্রশ্ন, সেই সাথে চোখে ভয়। এটা তাদের নিজের বাড়ি হলেও এখানে সচরাচর আসা হয় না। নতুন জায়গায় নতুন মানুষও আছে, কেউ দেখে ফেললে খুব বিশ্রী ঘটনা ঘটে যাবে। তুবার চিন্তিত কণ্ঠ শুনে গলা থেকে মুখ তুলল কৌশিক। ভ্রু নাচিয়ে বলল, এত ভয় কেন? এটা নতুন জায়গা, কেউ এসে পড়বে। উহুম, কেউ আসবে না। এই মুহূর্তে সবাই যার যার ঘরে বিশ্রাম নিচ্ছে। নিচে ডাকলেও রাত 8টায় খাওয়ার জন্য ডাকবে। এখন সবে সন্ধ্যা 6:30। হাতে এখনো 1.5 ঘন্টা সময় আছে। তবে আমার জন্য 10 মিনিটই এনাফ। তুবার মনের সংশয় কিছুটা কমল, কিন্তু পুরোপুরি গেল না। ঘরের দরজা শুধু চাপিয়ে রাখা, লক করা নয়। চাপানো দরজার দিকে তাকিয়ে তুবা থেমে থেমে বলল, দরজা ওটা বন্ধ করলে ভালো হয় না? তাহলে তো অ্যাডাল্ট আদর করতে ইচ্ছে করবে। তুই কি রাজি হবি? তুবা 2 হাতে মুখ ঢাকল। এতদিন তাও একরকম ছিল, কিন্তু বিয়েতে হওয়ার পর থেকে লোকটা লাগামছাড়া হয়ে গেছে। যখন তখন বেফাঁস কথা বলে ফেলে, যেটা তুবাকে বারবার লজ্জায় ফেলে দেয়। তুবা কয়েক সেকেন্ড মুখ থেকে রেখে হাত শোকালো। ফুস করে নিঃশ্বাস ছেড়ে বলল, তাহলে কি চান? বললাম তো, এনার্জি চাই। আমি কি ধরে রেখেছি আপনাকে, নাকি বারণ করেছি? তুই বারণ করলেও শুনবো নাকি? বলেই তুবার কপালে গাঢ় এক চুম্বন এঁকে দিল। তুবার ফোলা ফোলা 2 গালে গভীরভাবে ঠোঁটের ছাপ বসিয়ে দিল। তুবা আবেশে চোখ বন্ধ করে নিল। কৌশিক তুবার বন্ধ চোখের পাতায় আলতো করে চুমু খেল। তুবার কাঁপতে থাকা পাতলা ঠোঁটে আস্তে আস্তে ঠোঁট ছোঁয়াল। এরপর ওষ্ঠের চুম্বন গাঢ় হলো। শক্ত করে ঠোঁট চেপে ধরে শব্দ করে চুমু খেল। এরপর তৃপ্তির স্বরে বলল, ঠোঁট তো নয়, যেন মধুর খনি, একেবারে কড়া মিষ্টি। শরীরের অর্ধেক এনার্জি এখান থেকেই পেলাম। তুবা লজ্জা পেয়ে মুখ ঘুরিয়ে নিল। ঠোঁট কামড়ে ধরে হাসল। কৌশিক তুবার ওপর থেকে সরে গেল। সোজা হয়ে শুয়ে 2 হাত ছড়িয়ে রাখল। বুকে আয়ে তো চান। ভেতরটা কেমন যেন খালি খালি লাগছে। তুবা কোনো প্রতিউত্তর করল না, চুপচাপ বাধ্য মেয়ের মতো এগিয়ে গেল। কৌশিকের সুঠাম দেহের ওপর নিজের ছোটখাটো দেহটা ছেড়ে দিল। বিড়াল ছানার মতো গুটিয়ে রইল বুকে। কৌশিক 2 হাতে আগলে নিল তুবাকে। মাথার চুলে হাত ডুবিয়ে দিয়ে প্রশ্ন করল, এখনো খারাপ লাগছে? তুবা ডানে বামে মাথা নাড়ল। মিনমিন করে জবাব দিল, খারাপ লাগছিল। এখন আপনি কাছে আছেন না, এখন ভালো লাগছে। তাহলে বলছিস আমি তোর ভালো থাকার কারণ? তুবা আরো একটু ঘনিষ্ঠ হলো। কৌশিকের উন্মুক্ত বুকে আঁকিবুকি করতে করতে বলল, শুধু ভালো থাকা হবে কেন? আপনি আমার বেঁচে থাকার কারণ, আমার সুখের চাবিকাঠি। তুবার উত্তরে কৌশিক খুশি হয়ে গেল। 2 হাতে শক্ত করে জাপটে ধরল তুবাকে, যেন বুকের পাঁজর ভেদ করে ভেতরে ঢুকিয়ে নেয়ার প্রয়াস। কণ্ঠস্বর আধার রাতের চেয়েও গভীর। আই লাভ ইউ জান। 2 কপতি যখন একে অপরের সাথে প্রেম বিলাসে ব্যস্ত, ঠিক এমন সময় তুবার ঘরের দরজা ঠেলে ঢুকে পড়ল নীরব। ঢুকতে ঢুকতে বলল, তুবা, রিমিকে একটু ফোন করতো। বলতে বলতে সামনে তাকাতেই থ মেরে গেল ছেলেটা। সামনের দৃশ্য দেখে সঙ্গে সঙ্গে পেছনে ঘুরে দাঁড়ালো। তুবা হকচকিয়ে উঠে বসে পড়েছে। লজ্জায় কান দুটো গরম হয়ে গেছে মেয়েটার। কৌশিক বিরক্তি নিয়ে উঠে বসল। ঠাস করে সুইচ টিপে ঘরের লাইট জ্বালালো। হলদেটে লাইটের আলোতে কৌশিকের সুঠাম দেহ এবার স্পষ্ট তুবার দৃষ্টিগোচর হলো। কৌশিক বিছানা থেকে নামতে নামতে চটপট টি শার্ট গায়ে জড়িয়ে নিল। এরপর হাত দিয়ে চুলগুলো ঠিক করতে করতে বলল, মানে তোরা ভাইবোন সবগুলো কসম খেয়ে রেখেছিস আমাকে শান্তিতে একটু রোমান্স করতে দিবি না? তোদের জ্বালায় আমার ফাঁকা মাঠে অথবা জঙ্গলে গিয়ে বাসর করতে হবে, না হলে আমার ভবিষ্যৎ অন্ধকার। নীরব এই পর্যায়ে ঘুরে দাঁড়ালো। নিজেকে নির্দোষ প্রমাণ করতে নিজের পক্ষে যুক্তি দাঁড় করালো। আমি আবার কখন কোথায় ব্যাগরা দিলাম? আমি তো শুধু তুবাকে বলতে এসেছিলাম রিমির সাথে ফোন দিয়ে কথা বলতে। কেন? তোর ফোন নষ্ট নাকি? রিমির নাম্বার তোর কাছে নেই? কোনটা? ফোনও ঠিক আছে, নাম্বারও আছে, কিন্তু রিমি আমাকে ব্লক করে রেখেছে। বলতে বলতে নির্বের চোখে মুখে চিন্তার রেশ ছড়িয়ে পড়ল। বিড়বিড় করে আওড়ালো, না জানি কি হচ্ছে ওখানে। আমি নেই। এই সুযোগে যদি রবিন রিমিকে পটিয়ে ফেলে, ভাবতেই গায়ে কাটা দিয়ে উঠল নির্বের। তাদের কথোপকথনের এক পর্যায়ে ঘরের দরজা ঠেলে ঢুকলো আরো একজন। খোলা দরজার দিকে তাকিয়ে আচমকা কৌশিকের শান্ত মেজাজ বিগড়ে গেল। আগুন লাল চোখে তাকালো আগত ব্যক্তির দিকে, যেন চোখ দিয়েই জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দেবে। অপরদিকে তুবারও অন্তরাত্মা কেঁপে উঠল। মনের মধ্যে ভয় দানা বাঁধল। এবার কিছু একটা হবে, পাক্কা কিছু হবে। পুরনো আমলের কাঠের দরজাটা হাঁটো করে খোলা। চৌকাঠের বাইরে শটান হয়ে দাঁড়িয়ে আছে সিফাত। মুখে তার চমৎকার হাসি, উজ্জ্বল চোখ দুটো সোজা তুবাতে স্থির। সিফাত চটপট পায়ে ভেতরে ঢুকল।
ঘরে উপস্থিত কৌশিক এবং নীরবকে এক প্রকার উপেক্ষাই করল। তুবার থেকে 2 হাত দূরে এসে থামল। ফট করে পেছনে মুড়িয়ে রাখা হাতটা সামনে মেলে ধরল। সিফাতের হাতে একটা ফুটন্ত পদ্মফুল। ফুলটা তুবার দিকে এগিয়ে দিয়ে হাসিমুখে প্রশ্ন করল, কেমন আছো তুবা? অনেকদিন পর দেখা হলো। বেশ বড় হয়ে গেছো। তুবা ভয়ে ভয়ে চোখে একবার কৌশিকের দিকে তাকালো। সঙ্গে সঙ্গে অন্তরাত্মা কেঁপে উঠল তুবার। কৌশিক কেমন যেন ভয়ানক দৃষ্টিতে তাকিয়ে আছে। মনে হচ্ছে চোখ দিয়েই জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দেবে। ওর এমন ভয়ানক লুক দেখে শুকনো চোখ গিলল তুবা। তৎক্ষণাৎ সিফাত আবারও বলল, কিছু বলছো না যে? আচ্ছা ফুলটা নাও, তুমি তো পদ্মফুল পছন্দ করো। শুধুমাত্র তোমার জন্য এই ভর সন্ধ্যায় পদ্মবিল থেকে এটা তুলে এনেছি। নাও ধরো। বলেই ফুলটা এগিয়ে দিল। এই পর্যায়ে তুবা পড়ে গেল মহাবিপাকে। কৌশিক এখানে আসার আগেই শাসিয়ে রেখেছে সিফাতের সাথে যেন সে কথা না বলে। কিন্তু সামনাসামনি একটা মানুষকে উপেক্ষা করবে কিভাবে? এটা কি দৃষ্টিকটু দেখায় না? তুবা ইতস্তত বোধ করল। মিনমিন করে ছোট্ট করে জবাব দিল, লাগবে না ভাইয়া, আমার আর পদ্ম ভালো লাগে না। আমি। তুবা কথা শেষ করতে পারল না। আচমকা দুম করে চাপা শব্দে দেয়াল কেঁপে উঠল। তুবা চমকে পেছনে ফিরে তাকালো। তাকাতেই চোখ দুটো বিকট আকার ধারণ করল। কৌশিক সজোরে দেয়ালে খুশি মেরেছে। তুবার সাথে চোখে চোখ পড়তেই কৌশিক হনহন করে ঘর থেকে বেরিয়ে গেল। তুবা অবধের মতো তাকিয়ে রইল শুধু। ঘরে উপস্থিত নীরব আর সিফাতও অবাক। কি থেকে কি হলো কেউ কিছু বুঝে ওঠার আগেই কৌশিক আবারও ঘরে ফিরে এলো। সেকেন্ডের ব্যবধানে তুবার হাতটা শক্ত করে ধরে নিজের সাথে নিয়ে আবারও ঘর থেকে বেরিয়ে গেল। ঘরে রয়ে গেল হতভম্ব নীরব আর সিফাত। মিনিট খানেক সময় কেটে গেল পিনপতন নীরবতায়। নীরবতা ভেঙে সিফাত বলে উঠল, এটা কি হলো? কৌশিক ভাই এমন রেগে গেল কেন? ভাইয়া তোমার ওপর রেগে আছে তাই। ফট করে উত্তরটা দিয়েই জিভে কামড় দিল নীরব। ঝোঁকের বশে সত্যটা মুখ থেকে বেরিয়ে গেছে। এবার বাকি সত্য বের হওয়ার আগেই দ্রুত স্থান ত্যাগ করল নীরব। রেখে গেল ভাবনায় মশগুল সিফাতকে। সে বিড়বিড় করে আওড়ালো, সেই ছোটবেলায় একবার ঝামেলা হয়েছিল কৌশিক ভাইয়ের সাথে। সেটাও তুবাকে নিয়ে। সে তো রেগে আমাকে অনেক মেরেছিল। ঘুষি দিয়ে নাকটাও ফাটিয়ে দিয়েছিল। তখন থেকে আমার নাকের নকশা বদলে গেছে। তবে মাঝে তো অনেক বছর কেটে গেছে। আমি তো সব ভুলে গেছি। তাহলে এই মানুষটা ভোলেনি কেন? এত প্রোটেক্টিভ ভাইও হয়। আজব। আত্মমনে বিড়বিড় করতে করতে ঘর থেকে বেরিয়ে এলো সিফাত। রাতে খাবার খেতে নিচে নেমেছে সবাই। এই বাড়িতে ডাইনিং টেবিল নেই। সাধারণভাবে গ্রামের মানুষ মাটিতে বসে খায়। আজকের খাওয়ার আয়োজন নিচেই করা হলো। বসার ঘরের মেঝেতে 2 সারি করে লম্বা মাদুর পেতে দিলেন কনকচাপা বেগম। এরপর একে সবাই মাদুরে বসে পড়ল। খাবার রান্না এবং পরিবেশনে বাড়ির গিন্নিদের সাহায্য করল শামিমা। সিফাতকে জামাল সাহেব নিজের পাশে বসিয়েছেন। বড্ড আদর করেন তিনি ছেলেটাকে। এই যেমন খাওয়ার ফাঁকে ফাঁকে তিনি সিফাতের পিঠে হাত রাখছেন। ভালো মন্দ খোঁজ খবর নিচ্ছেন। লেখাপড়া কেমন চলে সেটাও জিজ্ঞেস করলেন। সিফাতও মাথা নিচু করে ভদ্রভাবে জবাব দিল। আত্মীয়তার খাতিরে সিফাত মাঝে মাঝে ঢাকায় জামাল সাহেবের সাথে দেখা করতে যায়। তবে বিগত 4 বছরের ছেলেটা একবারও ঢাকায় যায়নি। এজন্য জামাল সাহেবের খোঁজ খবরের লিস্ট বড় হয়েছে। অপর পাশের মাদুরে বসা কৌশিক তীক্ষ্ণ চোখে তাকিয়ে দেখল শুধু। খাবার আর তার গলা দিয়ে নামছে না। শুধু প্লেটে আঙ্গুল নাড়াচাড়া করছে। বিষয়টা অন্যদের নজর এড়ালেও তুবার নজর এড়াল না। তুবা শান্ত চোখে একবার কৌশিকের দিকে চাইল। চেহারা কেমন যেন ফ্যাকাশে, উদাসীন। তুবা নজর ঘুরিয়ে কৌশিকের প্লেটের দিকে তাকালো। হাতের উল্টো পিঠের আঙুলের গোড়া লালচে হয়ে আছে। তখন দেয়ালে অত জড়ো খুশি দেয়ার কি প্রয়োজন ছিল? এখন নিশ্চয়ই হাত ব্যথা করছে। আচমকা তুবার মনটা খারাপ হয়ে গেল। খাবার আর গলা দিয়ে নামল না। মন খারাপ করে নিজেও প্লেটে আঙ্গুল ঘোরাতে লাগলো। পাশ থেকে মৌমিতা ধাক্কা দিল তুবাকে। কিরে, খাচ্ছিস না কেন? নিচে বসে খেতে সমস্যা হচ্ছে আপু। ঠাস করে একটা মিথ্যে বানোয়াট কথা শুনিয়ে দিল মৌমিতাকে। আসল সত্য নিজের পেটেই হজম করে নিল তুবা। মৌমিতাও আর বেশি খাটল না। সবাই খাওয়া দাওয়া করে যার যার ঘরে চলে গেল। নীরব ঘরে এসে আবারও ফোন নিয়ে বসল। ডায়াল প্যাডে রিমির নাম্বার তুলে ফোন লাগালো। কিন্তু হায়, এবারেও ফোন গেল না। নীরব হতাশ হলো। বিচ্ছুটা ওকে সব জায়গা থেকে ব্লক করে রেখেছে। এদিকে রবিনের চিন্তায় নির্বের ব্লাড প্রেশার বেড়ে যাচ্ছে। অনেক চিন্তা ভাবনা করে হাতের লাগেজ থেকে অন্য একটা সিম খুঁজে বের করল নীরব। নিজের ফোনের চলমান সিম খুলে নতুন সিম লাগালো। এরপর সেই সিম দিয়ে রিমির নাম্বারে ডায়াল করল। সময় গেল কয়েক সেকেন্ড। বিপ বিপ করে ফোন বাজছে। কিন্তু রিসিভ করার মানুষ বোধহয় এ জগতে নেই। নির্বের ধৈর্যের বাঁধ ভাঙল। রেগে যেই না ফোনখান থেকে নামাতে যাবে এমন সময় হুট করেই ফোনটা রিসিভ হলো। শোনা গেল রিমির ঘুম জড়ানো মৃদু কণ্ঠ। হ্যালো, কে? আচমকা রিমির ঘুমঘুম কণ্ঠ শুনে বুকের ভেতর ধক করে উঠল নির্বের। ভেতর জুড়ে উথাল পাথাল ঝড় শুরু হলো। হৃৎপিণ্ড কেঁপে উঠল। রাগের পাহাড় মুহূর্তেই অর্ধেকটা ভেঙে পড়ল। নীরব ভীমি কণ্ঠে বলল, আমি নীরব। কোন নীরব?
এই প্রশ্ন শুনে নীরবের মেজাজটা আবারও বিগড়ে গেল। কোন নীরব মানে? এই মেয়ের জীবনে কয়টা নীরব আছে? রাগে খিটখিটে মেজাজ নিয়ে দাঁতের দাঁত চেপে নীরব জবাব দিল। কোন নীরব মানে? তোর জামাই নীরব। কয়টা নীরব আছে তোর? রিমির হুঁশ ফিরল বোধ হয়। ঘুমটাও চট করে ছুটে গেল। ফোনটা কান থেকে সরিয়ে চোখের সামনে এনে নাম্বারটা দেখে নিল। অচেনা নাম্বারে চেনা কণ্ঠ শুনে কিটমিট করে উঠল রিমি। ঝগড়ার ভঙ্গিতে বলল, তুই আবার অন্য নাম্বার থেকে ফোন দিয়েছিস কেন? তুই আমাকে ব্লক করেছিস কেন? তুই কে রে? তোকে কেন কৈফিয়ত দেব? তুই দিতে বাধ্য রিমি। আমার বয়েই গেছে তোকে কৈফিয়ত দিতে। একদম আমাকে ফোন করবি না। শালা খবিস। দাঁত খিচে গালি দিয়েই খট করে ফোনটা কেটে দিল রিমি। সঙ্গে সঙ্গে এই নাম্বারও ব্লক করে দিল। রাগে নীরবের শরীর থরথর করে কাঁপছে। এই নারীর জাত খুবই ভয়ঙ্কর। এদের তেল চারদিক থেকে চুয়ে চুয়ে পড়ে। কি এমন অন্যায় করেছে নীরব? সেদিন মুখ ফুসকে শুধু মোটা বলে ফেলেছিল রিমিকে। ব্যাস এটুকুই। এই রাগে মেয়েটা কথা বলা বন্ধ করে দিয়েছে। সব জায়গা থেকে ব্লক করে দিয়েছে। এটা কি ছেলে মানুষই নয়? নীরবের রাগ বাড়ল। রাগে কাঁপতে কাঁপতে চটপট একটা মেসেজ লিখল। হৃদয়ে, এই রবিনের দিকে নজর রাখিস তো। ওই শালা যেন রিমির আশেপাশেও না ঘেঁষতে পারে। বিস্তারিত আমি ঢাকায় ফিরে জানাবো। এটুকু লিখেই টুক করে হৃদয়ের নাম্বারে মেসেজটা সেন্ড করে দিল। সঙ্গে সঙ্গে রিপ্লাই এলো, ওকে বন্ধু। নীরব ফুস করে নিঃশ্বাস ছাড়ল। টানটান হয়ে বিছানায় শুয়ে পড়ল। মাথার ওপর ঘুরতে থাকা সিলিং ফ্যানের দিকে তাকিয়ে রাগে কিটমিট করতে করতে আওড়ালো, একবার শুধু ঢাকায় ফিরি, তোকে আমি দেখে নেব রিমি। আমাকে জ্বালানোর শাস্তি তুই হারে হারে টের পাবি। রাত তখন প্রায় 12টা ছুঁই ছুঁই। হঠাৎ করেই তুবার ঘুমটা ভেঙে গেল। নড়েচড়ে উঠে বসতেই পেটের ভেতর কেমন যেন মুচড়ে উঠল। তুবা থ মেরে বসে রইল কিছুক্ষণ। তখন কৌশিকের দুঃখে দুঃখ মেলাতে গিয়ে খাবারের দানা পেটে দিতে পারেনি। এখন ভেতর থেকে রাক্ষসে খিদে বলছে খেতে দে, না হলে তোর নাড়িভুড়ি খাবো। নিরুপায় হয়ে ফুস করে নিঃশ্বাস ছাড়ল তুবা। ভাবলো পানি দিয়ে আজ পেট পূর্ণ করা যাক। ভাবতে ভাবতে উঠে দাঁড়ালো। টেবিলের কাছে গিয়ে আরো একবার হতাশ হলো। জগটা পুরো ফাঁকা। উপায় না পেয়ে ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে ঘর থেকে বেরিয়ে আসলো তুবা। উদ্দেশ্য, রান্নাঘরে গিয়ে পানি খাবে। ভাবনা মোতাবেক কয়েক কদম এগোতেই দোতলার লম্বা বারান্দায় কাউকে দাঁড়িয়ে থাকতে দেখতে পেল। প্রথমে খানিকটা ভয় পেয়ে গেল তুবা। এই মাঝরাতে অন্ধকারে কে দাঁড়িয়ে থাকতে পারে? কোনো ভূত টুত নয় তো? তুবা শুনেছে গ্রামে নাকি রাত গভীর হলে ভূতের দেখা মেলে। যদিও তুবা আধুনিক শিক্ষা নিয়ে বড় হওয়া মেয়ে, ভূত টুতে সে একদম বিশ্বাস করে না। কিন্তু আজ হঠাৎ করেই কেমন যেন মনে ভয় চেপে ধরেছে। হয়তো নতুন জায়গা তাই। ভয়ে ভয়ে বুকে পা টিপে টিপে এগিয়ে আসলো তুবা। এতক্ষণ ধরে ফোনের ফ্ল্যাশ নিচের দিকে রেখে এগিয়েছে। বেশ খানিকটা কাছাকাছি এসে তুবা ঠিক করলো এবার লাইটটা সামনের দিকে তাক করবে। কিন্তু কেন যেন সাহসে কুলুচ্ছিল না। যদি ভয়ানক চেহারায় অতিপ্রাকৃত কিছু চোখের সামনে ধরা দেয়, তাহলে তো তুবা এখানেই হার্ট অ্যাটাক করবে। দুরু দুরু বুকে ভয় চেপে ফোনটা উঁচু করে ধরল তুবা। সঙ্গে সঙ্গে শুকিয়ে যাওয়া মনে এক ফোঁটা পানির ছোঁয়া পেল যেন। ভয়ে জ্ঞান না হারালেও এবার খুশিতে নির্ঘাত জ্ঞান হারাবে। বারান্দার রেলিং ধরে দাঁড়িয়ে আছে কৌশিক। মাঝ রাতের দূরের মাঠে মনোযোগ দিয়ে তাকিয়েছিল। এমন সময় নিজের দিকে লাইটের আলো পোড়ায় ঘাড় ঘুরিয়ে পেছনে ফিরে তাকালো। চাঁদের আবছা আলোয় দুবার ভয়ার্ত মুখ স্পষ্ট দেখতে পেল। কৌশিক ঘুরে কিছু বলবে তার আগেই ঝড়ের গতিতে ছুটে এলো তুবা। একটা ছোটখাটো সাইক্লোনের বেগে আছড়ে পড়ল কৌশিকের বুকে। সজোরে বাড়ি খেল শক্ত বুকের সাথে নরম দেহটা। তুবার বুকের বেগতিক ধুকপুকানি কৌশিক স্পষ্ট টের পেল। সঙ্গে সঙ্গে এক হাতে তুবার কোমর জড়িয়ে ধরল। অন্য হাত রাখল তুবার থুতনিতে। কণ্ঠে কৌতূহল, কি হয়েছে জান? এত ভয় পেয়ে আছিস কেন? তুবা জোরে জোরে শ্বাস টানছে। কোনো মতে নিঃশ্বাস নিয়ন্ত্রণে এনে বলল, এমন ভূতের মতো দাঁড়িয়ে আছেন কেন? আমি কত ভয় পেয়েছি জানেন? হার্ট অ্যাটাক হতে হতে হয়নি। ভূত বলে কিছু হয় না বোকা। কিন্তু অশরীরই আছে। কৌশিক তর্কে গেল না। ছোট্ট করে নিঃশ্বাস ছেড়ে বলল, আচ্ছা সরি, ভুল হয়ে গেছে। কিন্তু তুই এত রাতে বাইরে কেন? সঙ্গে সঙ্গে গড়গড় শব্দে তুবার পেট আবারও মুচড়ে উঠল। ভয়ের কারণে খিদের কথা প্রায় ভুলেই বসেছিল। কৌশিক ঠোঁট কামড়ে হাসল। হয়তো তুবার পেটের গড়গড় শব্দ সেও শুনতে পেয়েছে। কৌশিককে হাসতে দেখে তুবা লজ্জায় মাথা নিচু করে নিল। কৌশিক নির্বিশেষ তাকিয়ে রইল কয়েক সেকেন্ড। এরপর তুবার কোমর থেকে হাত সরিয়ে স্বাভাবিক হলো। আলতো করে তুবার হাতটা ধরে বলল, আয় আমার সাথে। কোথায়? কাজী অফিসে কেউ বারবার যায় না। রান্নাঘরে চল, খাওয়ার কিছু আছে কিনা দেখি। তুবা দাঁড়িয়েই রইল। মিনমিন করে জবাব দিল, খাবার নেই তো। কৌশিক শান্ত চোখে তাকালো তুবার দিকে। মুচকি হেসে বলল, আমার একমাত্র বউকে না খাইয়ে রাখবো না। চল আমার সাথে। সময়টা প্রায় মধ্যরাত। নিকষ কালো অন্ধকারে ঘাপটি মেরে ছিচি পোকা ডেকে চলেছে। মাঝে মাঝে দূর থেকে বেওয়ারিশ কুকুরের ডাক ভেসে আসছে। দূরের কোনো ঝোপঝাড়ে বুনো শেয়ালও তাল মিলিয়ে সুর ধরেছে। শুনশান নীরবতা ছিন্ন করে রাতের পাখিও হালকা সুরে ডাকছে। গ্রামগঞ্জে এগুলো নিত্যদিনের ছবি। হুট করে শহর থেকে আগত কেউ মাঝরাতে বাইরে বের হলে পাক্কা ভয়ে জ্ঞান হারাবে।
এই যেমন তুবা ভয়ে মৃদুমন্দ কাঁপছে। দোতলা থেকে নেমে বড় উঠোনটাও যেন পার হতে পারছে না। কৌশিকের একটা বাহু শক্ত করে জাপটে ধরে আছে। কৌশিক যেন বুঝে গেল। চলতে চলতে কদম থামিয়ে দিল। আচমকা চলন্ত কদম থামিয়ে দেয় হকচকিয়ে গেল তুবা। মাথা তুলে কৌশিকের দিকে তাকালো। মুহূর্তেই কোনো ভাবনা চিন্তা ছাড়াই এক হাতে তুবাকে জড়িয়ে ধরল কৌশিক। শান্ত চোখে তাকালো তুবার ভয়ার্ত মুখে। মৃদু হেসে বলল, ভয় নেই জান, আমি আছি তো। তুবা ঠোঁট ছড়িয়ে হাসল। কৌশিকের বলা এই দুটো বাক্য তুবার বুকে সাহসের পাহাড় গড়ে তুলল। সত্যিই তো, তুবার কিসের ভয়? তার কৌশিক ভাই পাশে থাকতে তাকে কেউ ছুতে পারবে নাকি? কৌশিক কি তার হাত দুমড়ে মুচড়ে ভেঙে দেবে না? এক বুক সাহস নিয়ে তুবা কদম মেলালো কৌশিকের সাথে। সোজা রান্নাঘরে এসে হাতের বাঁধন আলগা করল কৌশিক। তুবাকে ছেড়ে দিয়ে রান্নাঘরের লাইট জ্বালালো। এরপর সূক্ষ্ম নজরে খোঁজাখুঁজি করে দেখল খাবার কি আছে। আপাতত রান্না করা কোনো খাবার নেই। কনকচাপা বেগমের পুরনো অভ্যাস, খাওয়া শেষে অবশিষ্ট খাবার আশেপাশের অভাবী মানুষদের দিয়ে দেন। আজও তার ব্যতিক্রম হয়নি। কৌশিক ঠোঁট কামড়ে কিছুক্ষণ ভাবল। ভাবতে ভাবতে তুবার দিকে তাকালো। তুবা বেশ আগ্রহ নিয়ে কৌশিকের দিকে তাকিয়ে আছে। সেই আগ্রহ ভরা চোখ দুটো দেখে কৌশিকের বুক চিরে এক দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। এখন তাকে ঝটপট কিছু রান্না করতে হবে। তার পাশে দাঁড়ানো বলদ তো রান্না করতে পারে না, শুধু খেতে পারে। কি করা যায় ভাবতে ভাবতে কৌশিক বয়াম হাতে পাউরুটির প্যাকেট বের করল। বয়ামে এক প্যাকেট নুডলসও ছিল। কৌশিকের মুখে এই পর্যায়ে হাসি ফুটে উঠল। ঘাড় ঘুরিয়ে তুবার দিকে তাকালো। দুষ্টুমির ছলে বলল, কি খাবি বল? বাংলার বার্গার, বিদেশি নুডলস, নাকি এই হ্যান্ডসাম ড্যাশিং ছেলে? তুই যেটা চাস সেটাই পাবি। কথাগুলো বলেই কিটকিটিয়ে হাসালো কৌশিক। তুবা লজ্জায় নজর সরিয়ে নিল। এই মাঝরাতে এমন লাগাম ছাড়া কথার কোনো মানে আছে? হাঁসফাঁস করে উঠল তুবা। নজর অন্যদিকে ঘুরিয়ে মিনমিন করে বলল, আপাতত পেটে কিছু একটা চালান করা ফরজ। হ্যান্ডসাম ছেলেটার বিষয় না হয় পরে ভাবব। ইন্টারেস্টিং কিছু মিস করলি। এক রহস্যজনক হাসি দিয়ে বাক্যটা আওড়াল কৌশিক। এরপর সোজা হয়ে দাঁড়ালো। সিলিন্ডারে চাবি লাগিয়ে গ্যাসের চুলা অন করল। আগুন জ্বলতেই সবার প্রথম 2টা ডিম ভাজল। এরপর চুলায় নুডলসের জন্য গরম পানি বসিয়ে ফ্রিজ থেকে টমেটো আর শসা নিয়ে কাটতে লাগলো। কাটার ফাঁকে ফাঁকে নুডলস রান্নার কার্যক্রম অব্যাহত রাখল। তুবা উকি দিয়ে দেখল একবার। সালাদ কাটা শেষ হতেই কৌশিক পাউরুটির একটা টুকরো নিয়ে তার ওপর টমেটোর স্লাইড দিল। এরপর শসা দিল। তার ওপর ডিম ভাজা দিল। ডিমের ওপর খানিকটা সস ছড়িয়ে দিয়ে আরো একটা পাউরুটির টুকরো দিয়ে চেপে ধরল। একটা বার্গার রেডি। এরপর একই পদ্ধতিতে দ্বিতীয় বার্গারও বানালো। ততক্ষণে নুডলস রান্না হয়ে গেছে। একটা হাফ প্লেটে নুডলস ঢেলে গ্যাস অফ করে দিল। এরপর বার্গার এবং নুডলসের প্লেট দুটো তুবার দিকে এগিয়ে দিল কৌশিক। তুবা এগিয়ে এলো। খাবার না ছুঁয়ে কৌশিকের ডান হাতটা খপ করে ধরে টেনে সামনে আনলো। হাতের উল্টো পিঠ নেড়ে চেড়ে দেখল। এখনো চামড়া লালচে হয়ে আছে। তুবা আলতো করে সেখানে হাত ছোঁয়াল। নিচু স্বরে বলল, খুব ব্যথা করছে তাই না? আপনি এমন পাগলামি কেন করেন? কৌশিকের হাসি খুশি মুখে হুট করেই আমাবস্যার আধার নামল যেন। চোখে মুখে আবারও উদাসীনতা ছড়িয়ে পড়ল। উদাস কণ্ঠে বলল, আমার এসব আঘাতে ব্যথা লাগে না তুবা। ব্যথা কখন লাগে জানিস? যখন তোর আশেপাশে অন্য ছেলেদের দেখি তখন বুকটা জ্বলে যায়, হৃৎপিণ্ড কামড়ে ধরে। অসহ্য ব্যথায় তখন দম আটকে আসে। সবচেয়ে বেশি কষ্ট আমি তখন পাই। আপনি কি জেলাস? তোর কি মনে হয়? মনে হয় আপনি সিফাত ভাইয়াকে হিংসে করেন। তুবার কথা শেষ হতেই আচমকা তুবাকে একটানে কাছে নিয়ে এলো কৌশিক। এক হাতে তুবার চিকন কোমর পেঁচিয়ে ধরে অন্য হাতে তুবার গাল চেপে ধরল। হিংস্র কণ্ঠে গর্জে উঠল, একদম সিফাতের নাম নিবি না। এই মুখে কৌশিক ছাড়া অন্য ছেলেদের নাম নেয়া নিষিদ্ধ। আর আমার নিষেধাজ্ঞা ভঙ্গ করলে তুই কঠিন শাস্তি পাবি তুবা। কৌশিকের শক্ত কণ্ঠে গর্জন শুনে বুকটা কেঁপে উঠল তুবার। এদিকে রাগের বেশ কালটাও বেশ শক্ত করেই চেপে ধরেছে কৌশিক। তুবার মনে হচ্ছে চাপ খেয়ে দাঁতগুলো সব একটা একটা করে খুলে মুখের ভেতর জমা হচ্ছে। কৌশিকের হঠাৎ রাগ থেকে বাঁচতে তুবা হুট করেই জড়িয়ে ধরল কৌশিককে। একদম শক্ত করে দৃঢ়ভাবে। কৌশিকের বুকের সাথে মাথা রাখতেই তুবার কানে ভেসে এলো প্রচণ্ড শব্দে হৃৎপিণ্ডের ধুকপুকানি। বুকের ভেতর হাতুড়ি পেটাচ্ছে কৌশিকের। তুবা বুঝতে পারল এই মুহূর্তে কৌশিক ভালো নেই। সিফাতকে নিয়ে মনে মনে নিজের সাথেই দ্বন্দ্বে ভুগছে। তুবা আর খাটল না। মাথাটা সামান্য তুলে কৌশিকের বুকে থুতনি ঠেকালো। রাজ্যের সমস্ত সরলতা মুখে ঠেলে মৃদু কণ্ঠে বলল, সরি, আর আপনার অবাধ্য হব না। একদম ওই হ্যাবলাকান্তর সাথে কথা বলবো না। প্লিজ রাগ করে থাকবেন না। তুবার ইনোসেন্ট চেহারা দেখে কৌশিকের মন গলে গেল। চোখ দুটো বন্ধ করে ফুস করে নিঃশ্বাস ছাড়ল। ডান হাতের 2 আঙ্গুলে নিজের চোখ চেপে ধরল। এই মেয়েটার ওপর কৌশিক এমনিতেও বেশিক্ষণ রাগ করে থাকতে পারে না। তার ওপর এমন ইনোসেন্ট লুক দিলে কেমন লাগে? শরীরে কি কাঁপুনি ধরে না? গভীরভাবে ছুতে মন চায় না? বলদটা তো আর সেদিকে পা বাড়াবে না। কৌশিক 2 আঙ্গুলে চোখ ডলতে ডলতে বলল, তুবা ছাড় আমাকে, আমি কন্ট্রোল হারাচ্ছি। সঙ্গে সঙ্গে সরে দাঁড়ালো তুবা। পেছনে ফিরে এক দফা মুখ ভেঞ্চালো। বিড়বিড় করে বলল,
পেট পাতলা কন্ট্রোল একটা। যখন তখন পেট খারাপ হয়। বিড়বিড় করে খাবারের প্লেট টেনে নিল। নিচে একটা মাদুর পেতে সেখানে বসল তুবা। হাতের ইশারায় কৌশিককে বসতে বলল। কৌশিক বিনা বাক্য বায় করে চুপচাপ তুবার মুখোমুখি হয়ে বসল। তুবা চামচে করে নুডলস তুলে কৌশিকের দিকে এগিয়ে ধরল। আদেশ সুরে বলল, হা করুন। রাতে আপনিও খাবার প্লেটে রেখেই উঠে গেছিলেন। আমি দেখেছি। এখন আমার সাথে আপনিও খাবেন। তুবার শাসন বাণী শুনে কৌশিকের বুকের ভেতর এক মুঠো শীতল হাওয়া বয়ে গেল। ওর প্রতি তুবার এত খেয়াল কৌশিকের মনটা ঠান্ডা করে দিল। কোনো দ্বিধা দ্বন্দ্ব ছাড়াই তুবার সামনে আত্মসমর্পণ করল। খাবারটা দুজনে মিলে ভাগাভাগি করে খেল। এতে পেট না ভরলেও মন প্রাণ দুটোই ভরে গেছে। খাওয়া শেষে তুবাকে ঘরের দরজা পর্যন্ত এগিয়ে দিল কৌশিক। ইতিমধ্যে অনেকটা সময় পেরিয়ে গেছে। রাতটাও খুব গভীর। কৌশিক পকেট থেকে ফোন বের করে সময় দেখে নিল। রাত প্রায় 2টা ছুঁই ছুঁই। কৌশিক সতর্ক চোখে একবার চারিদিকে নজর বুলালো। ধীর কণ্ঠে বলল, ঘরে গিয়ে ঘুমিয়ে পড়। বাইরে বের হওয়ার প্রয়োজন হলে আমাকে ফোন করবি। কেমন? তুবা বাধ্য মেয়ের মতো মাথা দোলালো। ঘরে যাওয়ার জন্য উল্টো ঘুরে পা বাড়ালো। সঙ্গে সঙ্গে কৌশিক আবারও ডেকে উঠল। তুবা। তুবার চলন্ত পা থেমে গেল। ভ্রুকুচকে পেছনে ঘুরল। সঙ্গে সঙ্গে ঝড়ের গতিতে কৌশিক এগিয়ে এলো। তুবা কিছু বুঝে ওঠার আগেই দুম করে ঠোঁটে শক্ত করে চুমু খেল। চুমুর স্থায়িত্ব ছিল কয়েক সেকেন্ড। সঙ্গে সঙ্গে কৌশিক সরে দাঁড়ালো। সামান্য ঝুঁকে এসে ফিসফিস করে বলল, আমার পেট খালি ছিল জান। এবার পেট ভরেছে। যা ঘরে যা। বলেই কয়েক কদম পিছিয়ে গেল কৌশিক। কিন্তু সেখানে থেকে এক চুলও নড়ল না। বারান্দাতেই ঠায় দাঁড়িয়ে রইল। অর্থাৎ তুবা ঘরে না যাওয়া পর্যন্ত সে এখান থেকে যাবে না। তুবা লজ্জায় আর্স্ট হয়ে দৌড়ে ঘরে ঢুকে ঠাস করে দরজায় আটকে দিল। এই পর্যায়ে কৌশিক যেন স্বস্তি পেল। একটা লম্বা নিঃশ্বাস ছেড়ে নিজের ঘরের দিকে পা বাড়ালো। সাত সকালে ঘটল আরেক বিপত্তি। বাড়িতে হুট করেই হাজির হয়েছে অপরিচিত 4 জন মানুষ। এদের মধ্যে 2 জন মহিলা আর 2 জন পুরুষ। তবে চিন্তার মূল কারণ হলো, তারা নিছক কোনো মেহমান নন। তারা এসেছে মেয়ে দেখতে। এই কথা শোনা মাত্রই বাড়ির 3 মেয়ের গলা শুকিয়ে গেল। বাড়ির উঠোনে বসানো হয়েছে মেহমানদের। তাদের সাথে টুকটাক আলাপ ও খোশগল্প করছেন বাড়ির 3 কর্তা। দোতলার বারান্দায় দাঁড়িয়ে এই ভয়ানক দৃশ্য পর্যবেক্ষণ করে চলেছে 3 বোন। ঠিক সেই মুহূর্তে ঘুমঘুম চোখে ঘর থেকে বেরিয়ে এলো কৌশিক। রাতে দেরিতে ঘুমানোর ফলে চোখে মুখে ঘুমের রেশ এখনো রয়েছে। গলায় তোয়ালে ঝুলিয়ে হাতে ব্রাশ নিয়ে বের হয়েছে। এমন সময় বাড়ির 3 আদরের দুলালিকে বারান্দায় শটান হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে ভ্রুকুচকে গেল কৌশিকের। হাই তুলতে তুলতে পায়ে পায়ে এগিয়ে এলো ওদের কাছে। 3 বোনের নজর অনুসরণ করে কৌশিকও দোতলা থেকে নিচে তাকালো। নিচে বাপ চাচাদের সাথে আরো অপরিচিত 4 জন লোককে দেখে কৌশিকের কুচকানো হৃদয় দ্বিগুণ কুচকে গেল। কণ্ঠে কৌতূহল। এরা কারা? সকাল সকাল এই বাড়িতে কি করছে? চেহারা কোনো আত্মীয়র সাথেও তো মেলে না। প্রশ্ন করেই উত্তরের আশায় 2 বোনও এক বউয়ের দিকে চাইল কৌশিক। কিন্তু হায়, তার বোন আর বউ তো ভূত দেখার মতো চমকে আছে। সময় নিয়ে জবাব দিল রিয়া। ভীতু কণ্ঠে বলল, ভাইয়া, এরা কোনো আত্মীয় নয়। মেয়ে পাঞ্জাবি পরা বয়স্ক লোককে দেখছো না? উনি ঘটক। মেয়ে দেখাতে পাত্রপক্ষ নিয়ে হাজির হয়েছে। রিয়ার জবাব শুনে বিরক্তি নিয়ে তাকালো কৌশিক। এই ঘটক ফটক তার একটুও পছন্দ নয়। অবিবাহিত মেয়েদের জন্য ঘটক হলো একটা আতঙ্ক। আর গোপনে বিয়ে করা ছেলেদের জন্য ঘটক হলো একটা প্যারা। এরই মাঝে সকলের আতঙ্ক বাড়িয়ে দিতে তাহিদ সাহেব গলা ছেড়ে ডাকলেন, তুবা, আম্মু, একটু নিচে আসো তো। ব্যাস, এই ডাকটুকুই যথেষ্ট ছিল পরিস্থিতি ঘেঁটে দিতে। তাহিদ সাহেবের ডাক শুনে বুকের ভেতর থক করে উঠল কৌশিকের। 2 কানের সজোরে বজ্রপাত ঘটল। শরীরের রক্ত টকবক করে ফুটতে শুরু করলো। দাঁতে দাঁত চেপে তাকালো তুবার দিকে। ওর অবস্থা আরো কাহিল। বেচারি কেমন পাথরের মতো দাঁড়িয়ে ঠকঠকিয়ে কাঁপছে। যে কোনো মুহূর্তে জ্ঞান হারাবে যেন। আতঙ্কিত চোখে খাল ঘোরাতেই কৌশিকের লাল হয়ে যাওয়া চোখের সাথে চোখ মিলল তুবার। কৌশিক শান্ত অথচ গাহিম করা কণ্ঠে বলল, এখান থেকে 1 পাও নড়বি না তুবা। যদি ভুল করেও নিচে যাস, আইসোয়ার সবকটাকে জানে মেরে ফেলব। কৌশিকের গাহিম করা বজ্রকণ্ঠ শুনে কেঁপে উঠল তুবা। অতিরিক্ত দুশ্চিন্তায় গলা শুকিয়ে এলো মেয়েটার। হৃৎপিণ্ড কয়েকবার সজোরে কেঁপে উঠল। তুবা অসহায় চোখে চাইল কৌশিকের দিকে। এরপর নজর ঘুরিয়ে তাকালো নিচে। দোটানায় দ্বিধাদ্বন্দ্বে পিষে গেল তুবার ছোট্ট মন। তপ্ত শ্বাস বেরিয়ে এলো বুক চিরে। নিরুপায় হয়ে ঠায় দাঁড়িয়ে রইল সেখানে। এরই মাঝে তাহিদ সাহেব আরো 2 বার ডেকেছেন মেয়েকে। বাবার ডাকে সাড়া দেওয়ার শক্তিও তুবার দেহে অবশিষ্ট নেই। কৌশিক চোখ পাকিয়ে তাকালো। শক্ত গলায় হিসহিস করে বলল, এখান থেকে 1 পাও যেন নড়তে না দেখি। নিচে যাওয়ার চিন্তা তো মাথাতেও আনবি না। যা হবে আমি দেখে নেব। কিন্তু তোকে যেন পরপুরুষের সামনে দেখতে না পাই। শক্ত কণ্ঠে এক প্রকার শাসিয়ে ধুপোথাপ পা ফেলে নিচে নেমে গেল কৌশিক। যাওয়ার পথে পেস্ট লাগানো ব্রাশটাও হাত থেকে ছুঁড়ে ফেলে দিল। ব্রাশ ফ্রাশ জাহান্নামে যাক। 1 ব্রাশ গেলে 10টা ব্রাশ আসবে। কিন্তু বউ হারালে সেটা আর ফিরে পাওয়া যাবে না।
ধূপধাপ কদম ফেলে নিচে নেমে জামাল সাহেবের পাশে বসল কৌশিক। দুই বাপ ব্যাটার মধ্যে ইঞ্চি খানিক দূরত্ব। জামাল সাহেব নিজের পাশে ছেলেকে বসতে দেখে হেসে বললেন, এটা আমার ছেলে। কৌশিক তীক্ষ্ণ চোখে তাকালো অচেনা চারজন ব্যক্তির দিকে। বাবার কথা উপেক্ষা করে যথাসম্ভব গম্ভীর কণ্ঠে প্রশ্ন করল, পাত্র কোনটা? একটু দূরে চেয়ারে আলাদাভাবে ঘটক বসেছিলেন। কৌশিকের প্রশ্ন শুনে তিনি পান খাওয়া লালচের দাঁত বের করে বললেন, পাত্র আসেনি বাবা, কথাবার্তা ঠিকঠাক হলে ছেলেকে নিয়ে আসবো। কৌশিক যেন সামান্য একটু স্বস্তি পেল। নিজের চতুর মস্তিষ্কের ফন্দি সবার সামনে পেশ করার মোক্ষম সুযোগ পেয়ে গেল। বসে থাকা জলচৌকির পেছনের দিকে হেলে গিয়ে বলল, দেখাশোনা হচ্ছে হোক, তাতে সমস্যা নেই, কিন্তু পাত্র নিয়ে আমাদের কিছু ডিমান্ড আছে। আসলে ডিমান্ডগুলো মূলত পাত্রীর দিক থেকে। ঘটকের সঙ্গে আসা ছেলে পক্ষের একজন মহিলা বলে উঠলেন, কি ডিমান্ড বাবা, তুমি নিঃসংকোচে বলো। বলতেই তো এসেছি, শুনুন তবে। প্রথমত যেমন তেমন ছেলের হাতে আমার বাড়ির মেয়েকে তুলে দেব না। ছেলেকে হতে হবে অতি সুদর্শন। হাইট হতে হবে 6 ফুট। জিম করা একটা আকর্ষণীয় বডি থাকতে হবে। পেটে ভুঁড়ি থাকলে চলবে না। গায়ের রং হতে হবে ফর্সা। কোনো চাকরি করা ছেলে চলবে না। ছেলেকে হতে হবে মাস্টার্স পড়ুয়া, মানে লেখাপড়ার রানিং আর কি। বয়স হতে হবে 25-26-এর মাঝামাঝি। অবশ্যই সায়েন্সের স্টুডেন্ট। আর মোস্ট ইম্পর্ট্যান্ট। কৌশিককে কথা শেষ করতে দিল না জামাল সাহেব। মাঝপথেই ছেলেকে থামিয়ে দিয়ে ছেলের হাত চেয়ে ধরলেন। ছেলের কানের কাছে মুখ নিয়ে নিচু কণ্ঠে দাঁতের দাঁত চেপে বললেন, পাত্রের ডিমান্ড রাখছ নাকি নিজের নিখুঁত বর্ণনা দিচ্ছ বাপ? কৌশিক একটু চেপে বসল। বাপের মতোই নিচু স্বরে জবাব দিল, বর্ণনা কি আমার সাথে হুবহু মিলে গেছে বাবা? তোমার মেয়ের চয়েস তাহলে আমার মতো কেউ। তুমি চাইলে কিন্তু টপ চয়েস হিসেবে আমাকে রাখতে পারো। তোমরা সবাই মিলে বললে আমি অমত করব না। ছেলের এমন আগাগোড়াহীন অবাস্তব কথা শুনে রাগে কেঁপে উঠলেন জামাল সাহেব। বলেই বসলেন সামনে বসা মেহমানের কথা। ছেলের দিকে তর্জনী তাক করে শাসিয়ে বললেন, একদম আজেবাজে কথা বলবে না। অসভ্য ছেলে। নিজের মায়ের পেটের বোনের ব্যাপারে কেউ এমন মন্তব্য করে? ছিহ। এই পর্যায়ে কৌশিকের মাথা হ্যাং হয়ে গেল। মায়ের পেটের বোন বাক্যটা মস্তিষ্কে রেড সিগন্যাল দিল। মুহূর্তেই ঠিক বুঝে উঠতে পারল না কাহিনী ঠিক কি। পানিগুলো কোনোদিন দিয়ে যাচ্ছে। এরই মাঝে জামাল সাহেব আবারও ধমকে উঠলেন, আমার তো মাথায় গরম করে দিল। এই অসভ্য ছেলে জন্ম দিয়েছি আমি। আমার তো বিশ্বাসই হচ্ছে না। বিশ্বাস করেন নাও বাবা, আমি তোমারই ছেলে। চুপ, একদম চুপ। আর একটা কোথাও তুমি বলবে না। যাও, দূর হও আমার চোখের সামনে থেকে। জামাল সাহেবকে চেঁচাতে দেখে বসা থেকে উঠে আসলেন লুৎফর সাহেব। বড় ভাইয়ের পিঠে হাত বুলিয়ে সান্ত্বনা দিয়ে বললেন, আহ ভাইয়া, শান্ত হও। ছেলেটা সবে ঘুম থেকে উঠে এসেছে, তাই হয়তো আবল তাবল বকছে। মেজো ভাইয়ের কথায় তাল মেলালেন তাওহিদ সাহেবও। সেও মাথা নাড়িয়ে বললেন, কৌশিক মজা করছে ভাইয়া। বলেই কৌশিককে ইশারায় চুপ করতে বললেন। এরপর আবারও গলা ছেড়ে হাত ছাড়লেন। তুবা আম্মু, মৌমিতাকে নিয়ে নিচে এসো তো। এই পর্যায়ে কৌশিকের মাথায় দুম করে কিছু একটা পড়ল যেন। হতভম্ব হয়ে কয়েক সেকেন্ড সেভাবেই বসে রইল। কৌশিক বুঝতে পারছেন না তার ভাবনা পুরো 90 ডিগ্রি ঘুরে গেল কিভাবে। এখানে তাহলে ন্যাটা তার ঘাড়ের না বরং মৌমিতার ঘাড়ের? ব্যাপারটা বুঝতেই ফুস করে নিঃশ্বাস ছাড়ল কৌশিক। জলচৌকির পেছনে হাত রেখে হেলে খাড় উঁচিয়ে দোতলায় তাকালো। সঙ্গে সঙ্গে চোখাচোখি হলো মৌমিতার সাথে। বারান্দায় পাথরের মতো দাঁড়িয়ে আছে মৌমিতা। চোখের দৃষ্টি অসহায়। বোনের মুখের এমন দফারফা অবস্থা দেখে দাঁত কিটকিট করে হাসল কৌশিক। ভ্রু নাচিয়ে বোঝালো, এবার এবার কি করবি? আমার পেছনে লাগিস তাই না? এবার খেলা সামলা। বিপরীতে মৌমিতা অসহায় দৃষ্টি নিক্ষেপ করল। নিঃশব্দে 2 হাত জোর করে ইশারায় বোঝালো, ভাই আমাকে বাঁচা। কৌশিক পাত্তাই দিল না সেই চাহনি, বরং ডোন্ট কেয়ার ভাব নিয়ে বসে রইল। বাপ চাচাদের সাথে তালে তাল মিলিয়ে ডেকে উঠল, মৌ নিচে আয় তো, একটু পরিপাটি হয়ে আসিস। বলতে বলতে সামনের রাখা চায়ের কাপগুলো থেকে একটা কাপ তুলে নিয়ে চুমুক দিল কৌশিক। এখন চায়ের কাপটা কার জন্য রাখা ছিল কে জানে। তখন মৌমিতাকে দেখে চলে গেছে সবাই। কথাবার্তা এখনো ফাইনাল হয়নি। মৌমিতা সকাল থেকে মন খারাপ করে বসে আছে। রাতুল কম করে হলেও 10 বার ফোন দিয়েছে। ভয়ে রিসিভ করেনি মৌমিতা। ছেলেটা এমনিতেই মৌমিতাকে বিয়ের জন্য চাপ দিচ্ছে। মৌমিতা পরীক্ষার বাহানা দিয়ে শুধু পিছিয়ে দিচ্ছে। মূলত জামাল সাহেবের ভয়ে বাসায় রাতুলের কথা জানায়নি মৌমিতা। এখন যদি ছেলেটা জানতে পারে মৌমিতার অন্য কারোর সাথে বিয়ের কথা চলছে, তাহলে তো কুরুক্ষেত্র বাতিয়ে দেবে। ভীতু মনে বসে বসে দাঁত দিয়ে নখ কাটছে মৌমিতা। এখন মনে হচ্ছে গ্রামে ওর আশাই ভুল হয়েছে। তুবা কিছুক্ষণ মৌমিতার বিছানায় শুয়ে গড়াগড়ি খেল। সকাল থেকে দুপুর গড়িয়েছে। দুপুর গড়িয়ে এখন আবার বিকেল। মৌমিতা ভূতের মতো ঘরে খাপটি মেরে বসে আছে। তুবা কয়েকবার ডাকল, কিন্তু তেমন সাড়া পেল না। শেষে বিরক্ত হয়ে উঠে বসল তুবা। মৌমিতার আশা না করে ঘর থেকে বেরিয়ে গেল। দুপুরে খাওয়া দাওয়ার পর সবাই ভাত ঘুম দিয়েছে। এখনো কেউ ওঠেনি। এদিকে তুবার চোখে ঘুম নেই। গ্রামটা ঘুরে দেখার জন্য মন আনচান করছে।
আজ থেকে আবার গ্রামের সবচেয়ে বড় মেলা শুরু। সপ্তাহব্যাপী চলবে সেই মেলা। সবাই হয়তো বলেই বসেছে মেলার কথা। তুবা অধৈর্য হয়ে পা বাড়ালো কৌশিকের ঘরের দিকে। অন্যান্য দিনের মতো আজকেও ঘরের দরজা খুলে রাখা। তুবা আগে পিছে না তাকিয়ে সরাসরি ঘরে ঢুকে পড়ল। পুরো ঘর জুড়ে আবছা অন্ধকার। জানালার দরজা সব চাপিয়ে দিয়ে ঘুমাচ্ছে কৌশিক। তুবা গুটি গুটি পায়ে এগিয়ে গেল জানালার কাছে। আস্তে করে জানালার একটা পাল্লা খুলে দিল। সঙ্গে সঙ্গে ঘরে এক মুঠো আলো এসে ছড়িয়ে গেল। তুবা ঘাড় ঘুরিয়ে তাকালো। কৌশিকের ঘুমন্ত মুখ এবার স্পষ্ট উন্মুক্ত। এলোমেলো চুলগুলো কপাল জুড়ে ছড়িয়ে আছে। চিকন নাকটা তীরের ফলার মতো উঁচু হয়ে আছে। তুবা ঠোঁট কামড়ে হাসল। পা টিপে টিপে এগিয়ে এলো। বিছানার কাছাকাছি এসে পাকা মেঝেতে বসে পড়ল। গালে হাত রেখে কিছুক্ষণ তাকিয়ে থাকলো ঘুমন্ত কৌশিকের মুখের দিকে। তাকিয়েই রইল নির্বিশেষ। ভেতর জুড়ে শীতল হাওয়া ছড়িয়ে পড়ল তুবার। এই মুখে কিছু একটা আছে যা তুবার মনে আঁচড় কেটেছে সেই ছোটবেলায়। তখন থেকে কৌশিককে দেখতে মন চায় তুবার। এই দেখার স্বাদ যেন মেটে না। তুবা ঘরের মধ্যে কিছুটা এগিয়ে এলো। হাতের তর্জনী আঙ্গুল দিয়ে কৌশিকের এলোমেলো চুলগুলো সরিয়ে দিল। আঙ্গুল ঘোরাতে ঘোরাতে নিচের দিকে নামল। প্রথমে কপাল, এরপর লম্বা নাক, এরপর ঠোঁট। ঠোঁট ছাড়িয়ে থুতনিতে আঙ্গুল নিয়ে আসলো। খোঁচা খোঁচা দাড়িগুলো তুবার নরম আঙ্গুলে বিঁধে গেল। আচমকা কৌশিক ভূতের মতো চোখ মেলে চাইল। হুট করেই কৌশিক চোখ খোলায় চমকে উঠল তুবা। যেই না সরে যাবে তৎক্ষণাৎ এক হাতে তুবার বাহু ধরে টান দিয়ে বিছানায় ফেলে দিল কৌশিক। নিচে ঘুরে তুবার উপরে চলে গেল। তুবার দুই পাশে পেশিবহুল হাত দুটো রেখে তাতে উল দিয়ে উঁচু হলো কৌশিক। ঘটনাটা এতই দ্রুত ঘটল যে তুবা নিজেকে বাঁচানোর সুযোগ পেল না। ধরা পড়ে গিয়ে চোরের মতো নজর লুকাতে ব্যস্ত হয়ে পড়ল। তা দেখে কৌশিক ঠোঁট কামড়ে হাসল। ঘুম জড়ানো কণ্ঠে বলল, আবার আবার আমার ঘুমের ফায়দা ওঠাতে এসেছিস? কই না তো। এলোমেলো দৃষ্টিতে তাকিয়ে জবাব দিল তুবা। কৌশিক শব্দ করে হেসে ফেলল। হাতের পেশিতে ভর দিয়ে সামান্য নিচের ঝুঁকে নিচু স্বরে বলল, তোর মিথ্যে গুলো খুব কিউট লাগে জান। মনে হয় পুরো খেয়ে ফেলি। তুবা লজ্জায় আর্স্ট হলো। কৌশিকের বাহুডোরে আটকা পড়ে হাঁসফাঁস করে উঠল। গাল দুটো লাল হয়ে গেল। ঠিক এমন সময় কৌশিক হাতের ওপর থেকে নিজের শরীরের ভর ছেড়ে দিল। সুঠাম দেহের নিচে চাপা পড়ল তুবার নরম দেহ। কৌশিক তুবার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, গায়ে কি অ্যালকোহল মেখে ঘুরিস? আশেপাশে আসলেই নেশা চড়ে যায়। শরীর কাঁপে, ভেতরটা জ্বলে। এই দেখ, আমার হৃদস্পন্দন বেড়ে গেছে। তুবা জবাব দিতে পারল না। পাথরের মতো সেভাবেই পড়ে রইল। কৌশিক আরো একটু ঘনিষ্ঠ হলো। তুবার কানের পিঠে ছোট্ট করে চুমু দিল। ঘাড়ের সাথে সরু নাক ঠেকিয়ে লম্বা করে শ্বাস টানল। মোহনীয় কণ্ঠে বলল, তোর গায়ে একটা মিষ্টি গন্ধ আছে জান। আমার খুব পছন্দের। নেশা ধরে যায়। তুবা কোনো জবাব দিল না। কৌশিকের ফিসফিস আওয়াজে দেহে কাটা দিয়ে উঠেছে মেয়েটার। অদ্ভুত শিহরণের দেহ কাঁপছে। দারুণ বেগে বুকের ভেতর দামামা বাজছে। নিঃশ্বাস ঘন হয়ে আসছে। তুবা চোখ খিচে বন্ধ করে নিল। এই মুহূর্তে কৌশিকের চোখের দিকে তাকানোর সাহস হলো না। তুবার বেহাল দশা দেখে মাথা নেড়ে হাসল কৌশিক। তুবার অস্বস্তি কমাতে উপর থেকে উঠে গেল। খাটের সাথে আধশোয়া হয়ে বসে হাত দিয়ে এলোমেলো চুলগুলো ব্যাকব্রাশ করল। তুবার দিকে পূর্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, কি আবদার নিয়ে এই অথমকে স্মরণ করা? কি চাই বল? এই পর্যায়ে তুবা স্বস্তি পেল। শোয়া থেকে উঠে বসল। তবে কৌশিকের সাথে নজর মেলাতে পারল না। ফ্লোরের দিকে তাকিয়ে মিনমিন করে বলল, আজ থেকে তো মেলা শুরু। ঘুরতে নিয়ে যাবেন না? তোর কোনো আবদার অপূর্ণ রেখেছি আমি? তুবা ডানে বামে মাথা নাড়িয়ে না বোঝালো। কৌশিক শান্ত কণ্ঠে জবাব দিল, তাহলে তোর চাইতে যত দেরি জানবাজি রেখে হলেও তোর সামনে সেটা হাজির করতে সদা প্রস্তুত আমি। সন্ধ্যার আগে সবাই তৈরি হয়ে থাকিস। নিয়ে যাব। তুবার মুখটা খুশিতে চকচক করে উঠল। উচ্ছ্বসিত নয়নে তাকালো কৌশিকের দিকে। কিন্তু হায়, তুবার উচ্ছ্বাসে এক বালতি পানি ঢালতে আপদ হাজির হলো। বাইরে থেকে সিফাতের ডাক শোনা গেল। খানিকটা দূর থেকে গলা ছেড়ে ডাকতে ডাকতে আসছে, তুবা, তুবা, তুমি কি ঘরে আছো? একটু জরুরি দরকার ছিল। এই মুহূর্তে সিফাতের আগমন ছিল অনাকাঙ্ক্ষিত কোনো ঝড়ের মতো। যেই ঝড় তুবার শান্ত জীবনকে মুহূর্তেই অশান্ত করে তোলে। তুবা ভয়ে ভয়ে চোখে কৌশিকের দিকে তাকালো। কৌশিক বিরক্তি নিয়ে দরজার দিকে তাকিয়ে আছে। ধীরে ধীরে স্বচ্ছ চোখের শিরাগুলো লালচে রং ধারণ করছে। তুবা বিপাকে পড়ে গেল। কিভাবে সামলাবে এই পাগল ছেলেটাকে? এই ছেলে যে তুবার ব্যাপারে মারাত্মক পসেসিভ। প্রতিটা রগের ভেতরে রক্তের পরিবর্তে ইনসিকিউরিটি প্রবাহিত হয়। এরই মাঝে কৌশিক উঠে দাঁড়ালো। বাইরে যাওয়ার জন্য এক কদম এগোতেই তুবা ছুটে এলো কৌশিকের দিকে। পেছনে থেকে জাপটে ধরল কৌশিককে। দুই হাতের শক্ত বাঁধনে আটকে নিল নিজের সাথে। বাধা পেয়ে থেমে গেল কৌশিক। রাগে হিসহিস করতে করতে বলল, তুবা ছাড়। কণ্ঠটা ছিল গাহিন করা। তুবা খানিকটা কেঁপে উঠল, কিন্তু ছাড়ল না, বরং হাতের বাঁধন আরো দৃঢ় করল। কৌশিকের শক্ত পেটের কাছে দুই হাতের শক্ত একটা বাঁধন জুড়ে দিল। মুখটা গুজে দিল কৌশিকের পিঠে। মিনমিন কণ্ঠে বলল, যাবেন না প্লিজ? যাব তো অবশ্যই। আজ ওর সাথে একটা বোঝাপড়া করতেই হবে।
দিনের পর দিন এই ছ্যাঁচড়ামি আর নেওয়া যাচ্ছে না। কি করবেন? মারামারি করবেন? সেটা কি ভালো হবে? পরিবারের সামনে তখন আমাদের বিয়ের সত্যটা বেরিয়ে আসবে। তখন আসলে আসবে। আই ডোন্ট কেয়ার। আমি জানি আপনি কিছুই কেয়ার করেন না। ডোন্ট কেয়ার ভাব নিয়ে চলতে চলতে বুদ্ধিতে জং ধরে গেছে আপনার। এজন্য ভুলে গেছেন বিষয়টা আপনার একার নয়। আমিও এটার সাথে জড়িত। আমার চাওয়া না চাওয়ার কি কোনো দাম নেই? তুবার শেষোক্ত বাক্য শুনে থমকে গেল কৌশিক। তুবা চায় না ওদের বিয়ের কথা পরিবারের কেউ জানুক। মেয়েটা মারাত্মক ভীতু। ভাবতেই কৌশিকের বুক চিরে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। 2 আঙ্গুলে চোখ চেপে ধরল। সিফাত ততক্ষণে সিঁড়ি মারিয়ে দোতলায় উঠে পড়েছে। তুবার কণ্ঠস্বর নামিয়ে আনলো। নিচু স্বরে বলল, আসতে দিন ওকে। আমার ঘর চেক করে চলে যাবে। প্লিজ একটু চুপ হয়ে দাঁড়ান। কৌশিক যেন নিঃশব্দে মেনে নিল তুবার কথা। যেভাবে ছিল ঠিক সেভাবেই ঠায় দাঁড়িয়ে রইল। সিফাত ততক্ষণে তুবার ঘরের সামনে এসে হাজির। দরজায় 2 আঙুলের টোকায় ঠকঠক শব্দ করে ডাকল, তুবা, তুমি কি ভেতরে আছো? ভেতর থেকে কোনো জবাব এলো না। সিফাত ধৈর্য নিয়ে অপেক্ষা করল। জবাব না পেয়ে ফের বলল, আজ থেকে মেলা শুরু হয়েছে। তুমি না ঘুরতে যেতে চেয়েছিলে? চলো তোমাকে মেলা দেখিয়ে নিয়ে আসি। মেলায় তো আমিও যেতে চাই। কই? কেউ তো আমাকে বলল না, রিয়া চলো ঘুরিয়ে নিয়ে আসি। রসিকতা করে কথাগুলো বলতে বলতে এগিয়ে এলো রিয়া। আচমকা তুবার পরিবর্তে রিয়ার জবাব শুনে কিছুটা অপ্রস্তুত হয়ে গেল সিফাত। কোনো মতে জোর করে মুখে হাসি টেনে বলল, উই, না মানে, তুবা যেতে চেয়েছিল তাই আকি। তুমিও যাবে? চলো তাহলে। যাব তো বটেই। তুমি যখন নিজে থেকে বললে তখন কি আর না করা যায়? তবে আমি একা নয়, সবাই মিলে মেলায় যাব। বলেই একাল হাসল রিয়া। সিফাত যেন এক বিন্দুও সন্তুষ্ট হল না। তবে মুখের জোরপূর্বক হাসি ঠিকই অব্যাহত রাখল। রিয়া ভ্রু নাচিয়ে বলল, কি, ঘুরতে নিয়ে যাবে না? তাহলে খুঁটির মতো দাঁড়িয়ে রইলে কেন? তুবাকে আমি রেডি করিয়ে নিয়ে আসছি। তুমি যাও। রিয়ার জবাবে সিফাতের মনক্ষুণ্ণ হল। ছেলেটা মুখ ভার করে নিচে নেমে গেল। সিফাত যাওয়া পর্যন্ত রিয়া দাঁড়িয়ে রইল সেখানেই। একদম সিঁড়ি পেরিয়ে সিফাত উঠোনে যেতেই রিয়া স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। একবার আচোখে তাকালো কৌশিকের ঘরের দিকে। দরজাটা চাপানো, কিন্তু লক করা নয়। রিয়া গুটি গুটি পায়ে এগিয়ে গেল সেদিকে। কৌশিকের ঘরের দরজায় ছোট্ট করে টোকা দিয়ে বলল, রোমাঞ্চ শেষ হলে দুজন বাইরে এসো। আর ভাইয়া, দরজা লক করা শেখো। এটুকু বলেই মিটিমিটি হাসতে হাসতে চলে গেল রিয়া। ভেতর থেকে তুবা কান পেতে শুনছিল সবকিছু। বারান্দা ফাঁকা হতেই ফুস করে নিঃশ্বাস ছাড়ল। কৌশিক তখনও একইভাবে দাঁড়িয়ে। এই পর্যায়ে এসে মুখ খুলল, সারা জীবন এভাবেই ধরে দাঁড়িয়ে থাকবি নাকি? জড়িয়ে ধরলে সামনে থেকে ধরবি, পেছনে আবার কি? কৌশিকের এরূপ খোঁচা মারা কথা শুনে জিভ কামড় দিল তুবা। তবে হার স্বীকার করল না। উল্টো প্রতিবাদ করে বলল, আমার স্বামী। আমি সামনে থেকে জড়িয়ে ধরব নাকি পেছনে থেকে সেটা আমার বিষয়। তাতে আপনার কোনো সমস্যা? সমস্যা তো আমারই। আর তোর যে কোনো সমস্যা হয় না এটা আরো বড় সমস্যা। মানে? কৌশিক জবাব না দিয়ে হুট করেই ঘুরে গেল। তুবার কোমরের 2 পাশে হাত রেখে নিজের দিকে টেনে নিল। মাথাটা সামান্য ঝুঁকিয়ে তুবার মুখোমুখি হয়ে নিচু কণ্ঠে বলল, একে তো স্বামী বলে দাবি করিস, আবার স্বামীর অধিকারও খাটাতে দিস না। কৃপানের মতো অনুভূতিগুলো তালাবন্দি করে রেখেছিস। আমার ছোঁয়াতেও তোর কোনো অনুভূতি আসে না। এটা কি সমস্যা নয়? বলতে বলতে আরো কিছুটা এগিয়ে এলো কৌশিক। তুবার চোখে গভীরভাবে চোখ নিবন্ধ করল। আজ আর তুবার নজর লুকালো না। সরাসরি তাকালো কৌশিকের চোখে। সেখানে একরাশ মুগ্ধতার দেখা পেল তুবা। এই মুগ্ধতার শেষ সীমা তুবা খুঁজে পায় না। কি আছে ওর মধ্যে, যার জন্য এই ছেলেটার এত পাগলামি? তুবার গলা ধরে এলো। চোখ দুটো ছলছল করে উঠল। ধরা গলায় বলল, এত কেন ভালোবাসেন আমাকে? ভালোবাসার কি কারণ দেখে হয়? তাহলে তুই বল, তুই কেন আমাকে ভালোবাসিস? আপনি আমার খুশির কারণ তাই। আপনি আশেপাশে থাকলে দুঃখ আমাকে ছুঁতে পারে না, এজন্য আপনাকে ভালোবাসি। কৌশিক সঙ্গে সঙ্গে কোনো জবাব দিল না। কয়েক সেকেন্ডের জন্য চুপ হয়ে গেল। তুবার ডাগর 2 চোখে কয়েক পল নির্বিশেষ তাকিয়ে রইল। সেই নীরবতার স্থায়িত্ব হলো কয়েক সেকেন্ড। এর পরপরই নীরবতা ভেঙে কৌশিক মোহনীয় কণ্ঠে বলল, নির্দিষ্ট কারণ থাকলে যে এক সময় প্রেমের সমাপ্তি ঘটবে যান। আমার তোকে ভালোবাসার নির্দিষ্ট কোনো কারণ নেই। আর না আছে আমার ভালোবাসার কোনো সীমারেখা। ওই মহাবিশ্বের যেমন কোনো শেষ নেই, তোর প্রতি আমার ভালোবাসাও কোনো শেষ নেই। তবে হ্যাঁ, একটা কথা বলতে পারি, তুই আমার মানসিক শান্তি, আমার সব ক্লান্তির মহৌষধ তুই। তুই আমার সুখের ঠিকানা, বেঁচে থাকার এক এবং একমাত্র কারণ। তুবার চোখ থেকে টুপটাপ করে কয়েক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। কান্নার দাপটে গলা ধরে আসলো। অত্যাধিক খুশিতে চোখের অশ্রু বাঁধন ছাড়া হলো। শরীরের সর্বোচ্চ শক্তি দিয়ে জড়িয়ে ধরল কৌশিককে। মুখ গুজে দিল কৌশিকের প্রশস্ত বুকে। নীরব চোখের জল ভিজিয়ে দিল কৌশিকের বুকের একাংশ। কৌশিক হাসল। নিজের সাথে শক্ত করে জড়িয়ে নিল তুবাকে। এক হাত তুবার চুলে আলতো করে ডুবিয়ে দিল। দুষ্টুমির ছলে বলল, তোকে কাঁদতে দেখলে কিন্তু আমার প্রেম প্রেম পায় যান। আদর দিয়ে কান্না থামাতে ইচ্ছে করে।
যেমন তেমন আদর নাই, অ্যাডাল্ট আদর। এবার বল, তুই থামবি নাকি আমি আদর দেয়া শুরু করব? তুবা সঙ্গে সঙ্গে ছিটকে দূরে সরে গেল। লজ্জায় আর্স্ট হয়ে নজর নামিয়ে নিল। হাঁসফাঁস করে উঠল বুক। এই ছেলেটা সেকেন্ডে সেকেন্ডে তুবাকে লজ্জা দেয়। লজ্জা দিতে দিতে কবে জানি মেরে ফেলে মেয়েটাকে। এই অতি লজ্জা থেকে বাঁচতে তুবা পালানোর পায়তারা করল। ঘর থেকে বের হতে পা বাড়ালো। সঙ্গে সঙ্গে ডেকে উঠল কৌশিক। তুবা শোন। ছুটতে গিয়েও থেমে গেল তুবা। কোনো পরিস্থিতিতেই কৌশিকের ডাক উপেক্ষা করতে পারে না মেয়েটা। এই যেমন আজও পারল না। চলন্ত কদম থামিয়ে ঘুরে দাঁড়ালো। সঙ্গে সঙ্গে তুবার ওষ্ঠের ওপর এক অতর্কিত হামলা চালালো কৌশিক। হুট করেই ওষ্ঠে ওষ্ঠ ছুঁয়ে দিল। কয়েক সেকেন্ডের সময় নিয়ে শব্দ করে চুমু খেল ওষ্ঠে এবং সঙ্গে সঙ্গে ছেড়ে দিল কৌশিক। বাঁকা হেসে বলল, এবার যা। তুবা আর এক সেকেন্ডও দাঁড়ালো না। দুই হাতে গাল চেপে ছুটে বেরিয়ে গেল ঘর থেকে। সময়টা গোধূলি লগ্নের শেষ ভাগ। ধরণীতে নেমে এসেছে ঘোর অমানিসা। চারিদিকে থই থই অন্ধকার। আধারিয়ার রাতের বুক চিরে পাশাপাশি হাঁটছে কৌশিক তুবা। একে অপরের হাত ছুঁই ছুঁই। সুঠামদেহী কৌশিকের পাশে তুবা একটা পুতুল যেন। কৌশিকের কাঁধ থেকে ইঞ্চি খানিক লম্বা তুবা। তবুও যেন দুজনকে একসাথে বড্ড বেশি মানায়। দূর থেকে এই বিরল দৃশ্য দুচোখ ভরে দেখল মৌমিতা। সচরাচর পরিবারের ভয়ে ওরা দুজন আলাদাভাবে ঘুরতে যাওয়ার সুযোগ পায় না। আজ যেন মোক্ষম সুযোগ পেয়েছে একাকী সময় উপভোগ করার। মৌমিতা প্রশান্তির শ্বাস টানল। এমনিতে দুই ভাই বোনের মধ্যে যতই ঝগড়া হোক না কেন, তবে রক্তের টান আলাদা একটা জিনিস। তার ওপর দুজন যমজ। এ জগতে দুই ভাই বোনের অস্তিত্ব একসাথে তৈরি হয়েছে। মায়ের পেটে একসাথেই বেড়ে উঠেছে। দুনিয়াতে আগমনও ঘটেছে একসাথে। এজন্য ঝগড়া বিবাদ যতই হোক, একে অপরের মন বোঝা দুজনের জন্য চুটকির ব্যাপার। অপরদিকে সিফাতকে বগলদাবা করে রেখেছে রিয়া। সেই বাড়ি থেকে শুরু করে এখন পর্যন্ত নিজের সাথে আটকে রেখেছে। কিছুতেই ছেলেটাকে তুবার আশেপাশে ঘেঁষতে দিচ্ছে না। রিয়া যেন পণ করে রেখেছে, ওর ভাই বোনের মাঝে এই কাবাবের হাঁড়িকে ঢুকতে দেবে না। তার জন্য যুদ্ধ করতে হলে করবে। প্রয়োজনে হাতা খুন্তি নিয়ে যুদ্ধে নামবে রিয়া। তবুও তার লাভবার ভাই বোনের মাঝে তৃতীয় কেউ এলাউড নয়। সিফাত বেচারা অসহায় ভঙ্গিতে রিয়ার সাথে পা মেলাচ্ছে শুধু। মনে মনে ভাবছে কিভাবে রিয়াকে ফাঁকি দিয়ে পালানো যায়। গ্রামের মেলার আলাদা একটা সৌন্দর্য আছে। এই যেমন বিস্তৃত মাঠ জুড়ে সারি সারি দোকান বেছানো হয়েছে। দোকানগুলোতে হরেক রকমের জিনিসপত্র, যেগুলো সচরাচর শহরে দেখা যায় না। তুবা মুগ্ধ চোখে তাকিয়ে দেখতে লাগলো দোকানগুলো। ধরণীতে এখন অন্ধকার নামলেও মেলার মাঠ জুড়ে অন্ধকারের ছিটেফোঁটা নেই। প্রতিটা দোকানে জ্বলছে বিভিন্ন রঙের লাইট। কোনোটা সাদা, কোনোটা লাল, আবার কোনোটা সবুজ। তুবার ঠোঁটের কোণে চমৎকার হাসি, চোখে মুখে উচ্ছ্বাস। মেলার সৌন্দর্য উপভোগ করতে গিয়ে মেয়েটা বলেই বসো পাশের মানুষটার কথা, যার মুগ্ধ নজর এক এবং একমাত্র তুবার মুখে স্থির। তুবার ঠোঁটের কোণের প্রাণবন্ত হাসি কৌশিকের হৃদয় শীতল করে দিল। কৌশিক নির্বিশেষ তাকিয়ে রইল তুবার হাসিখুশি মুখের দিকে। আচমকা পাশ দিয়ে একদল ছেলে যেতে লাগলো। কৌশিকের নজর সতর্ক হলো। অতি সপ্তপর্ণে তুবাকে এক হাতে জড়িয়ে নিল। ছোট্ট দেহটা ঢেকে নিল নিজের বলিষ্ঠ দেহের আড়ালে। তুবার মনোযোগে ব্যাঘাত ঘটল। ঘাড় উঁচিয়ে চাইল কৌশিকের দিকে। কৌশিকের নজর তখন তুবার দিকেই ছিল। নজরের নজর মিলতেই তুবা ছোট্ট করে শুধালো, কি? কৌশিক মুচকি হেসে মাথা নাড়ল। কণ্ঠস্বর শীতল। দুনিয়ার কালো ছোঁয়া থেকে নিজের জিনিস রক্ষা করছে। আমার বউয়ের গায়ে অন্য কারোর ছোঁয়া লাগবে কেন? তুবা লাজুক হাসল। লজ্জা পাওয়ার ভঙ্গিতে মাথা নিচু করে নিল। এতে কৌশিকের ঠোঁটের হাসি প্রশস্ত হল। দুষ্টুমির ছলে বলল, প্রেয়সীর লাজুক চাহনি প্রেমিক পুরুষের হৃদয়ে ঝড় তুলে দেয়। ট্রাস্ট মি জান। ভেতরের ঝড় আমাকে লণ্ডভণ্ড করে দিচ্ছে। একবার বুকে হাত রেখে দেখ। তুবা হাসফাস করে উঠল। অস্বস্তির স্বরে বলল, আপনি থামবেন? আচ্ছা। থেমে গেলাম বলেই সোজা হয়ে দাঁড়ালো কৌশিক। যেন সে খুবই বাধ্য ছেলে। কিন্তু তুবা এখনো তার বাহুবন্ধনে আবদ্ধ। সেই অবস্থাতেই তুবা হাতের আঙ্গুল দিয়ে ইশারা করে দেখালো, ওই চুরির দোকানে চলুন না। আমি কিছু কাচের চুড়ি নেব। তোর জন্য এই জানটাও হাজির। সেখানে এই চুরি তো সামান্য ব্যাপার। তুবা হাসল। আর সেখানে না দাঁড়িয়ে চুরির দোকানের দিকে এগিয়ে গেল। মাটিতে বেছানো মাদুরে মুঠো মুঠো কাচের চুড়ি। হরেক রঙের চুড়িগুলো যে কারোর নজর কাটতে যথেষ্ট। তুবা মুগ্ধ চোখে তাকালো চুড়িগুলোর দিকে। কি সুন্দর চোখ ধাঁধানো রং। ওদের দুজনকে অনুসরণ করে মৌমিতা, রিয়া, নীরব আর সিফাতও এগিয়ে এলো। তিন বোন মিলে হামলে পড়ল চুরির ওপর। তুবা গাঢ় নীল রঙের দুমুঠো চুড়ি নিয়ে হাতে পড়ে দেখল। কিন্তু তুবার চিকন চাকন হাতে কোনো চুড়ি ঠিক ফিট হচ্ছে না। যেটাই হাতে দিচ্ছে সেটাই বড় হয়। দোকানদার হেসে বলল, বাড়ি গিয়া বেশি বেশি খাইবেন আফা, নাইলে আপনার মাপের চুড়ি পাওনা যাইত না। তুবার মন খারাপ হলো। ঠোঁট উল্টে তাকালো কৌশিকের দিকে। কৌশিক বাম হাতে তুবার ডান হাতটা আলতো করে মুঠোয় পুরে সান্ত্বনা দিল। এরপর নিজ উদ্যোগে খুঁজতে লাগলো ছোট সাইজের নীল চুড়ি আছে কিনা। ঠিক এমন সময় তুবার সামনে এক মুঠো নীল চুড়ি ধরল সিফাত। বেশ আগ্রহ নিয়ে বলল,
দেখো তো তুবা, এটা হাতে ঠিক হয় কিনা। মুহূর্তেই তুবার চোখ দুটো বড়বড় হয়ে গেল। সঙ্গে সঙ্গে ঘাড় ঘুরিয়ে তাকালো কৌশিকের দিকে। এতেই যেন দেহের শক্তি ফুরিয়ে এলো তুবার। কৌশিকের চোয়াল শক্ত হয়ে গেছে। দুই হাতের পেশি ফুলে উঠেছে। কপালের মাঝের শিরাও জেগে উঠেছে। তুবা আঁতকে উঠল। কৌশিককে থামাতে যাবে তার আগেই কৌশিক হুট করেই সিফাতের কলার চেপে ধরল। কেউ কিছু বুঝে ওঠার আগেই সব জোরে খুশি বসালো সিফাতের নাক বরাবর। সঙ্গে সঙ্গে নাক দিয়ে রক্ত বেরিয়ে গেল। সিফাত ব্যথায় মৃদু আর্তনাদ করে উঠল। মুহূর্তের মধ্যেই একটা ছোটখাটো ঝড়ের সৃষ্টি হলো যেন। কৌশিকের আকাশ সমান রাগ চারিদিকে প্রখর উত্তাপ ছড়ালো। বাম হাতের মুঠোয় সিফাতের কলার চেপে ধরে নাক বরাবর আরো একটা ঘুষি মেরে দিল কৌশিক। দ্বিতীয়বার ঘুষিতে সিফাতের নাক দিয়ে রক্ত বের হতে লাগল। হ্যাংলা পাতলা দেহটা এক হাতেই কিছুটা উঁচু করে ফেলেছে কৌশিক। বেচারা পায়ের আঙ্গুলে ভর দিয়ে দাঁড়িয়েছে। কণ্ঠে আতঙ্ক। আশ্চর্য, আমাকে মারছেন কেন কৌশিক ভাই? বলতে বলতে আরো দুটো ঘুষি পড়ল সিফাতের চোয়াল বরাবর। ভয়ে তটস্থ হয়ে থরথরিয়ে কাঁপছে তুবা। কৌশিক মারাত্মক রাগী সেটা তুবা জানে। কিন্তু এর আগে কখনো সৎ চোখে মারপিট করতে দেখেনি তুবা। হুট করেই কৌশিকের এহেন রূপ তুবাকে ভেতর থেকে গুলিয়ে দিয়েছে। অবস্থা বেগতিক দেখে মৌমিতা ছুটে গেল ওদের দিকে। কৌশিককে ধরে টেনে সরিয়ে দিল সিফাতের থেকে। ছাড়া পেতেই মাটিতে ছিটকে পড়ে গেল সিফাত। ইতিমধ্যে ছেলেটার অবস্থা কাহিল। হঠাৎ আক্রমণে নিজেকে বাঁচানোর সুযোগ পায়নি। ক্রমাগত ঘুষিতে নিরেট দেহটা নেতিয়ে পড়েছে। মৌমিতা শরীরের সর্বোচ্চ শক্তি দিয়ে ধরে রেখেছে কৌশিককে। তবে সুঠাম দেহি একটা পুরুষকে কোনো মেয়ের পক্ষে ধরে রাখা কি সম্ভব? একদমই না। তবুও মৌমিতা আপ্রাণ চেষ্টা করছে নিজের ভাইকে সংযত করার। ঠিক সেই মুহূর্তে গর্জে উঠল কৌশিক। মৌ ছাড় আমাকে। একদম না। অনেক বাড়াবাড়ি করে ফেলেছিস ভাই। বাড়িতে আজ তুলকালাম কাণ্ড ঘটবে। জাহান্নামে যাক বাড়ি। আই ডোন্ট কেয়ার। কিন্তু এই শালাকে আজ আমি বুঝিয়েই ছাড়ব, আমার জিনিসের দিকে নজর দিলে পরিণাম কি হয়। ভাই না। শেষ রক্ষা করতে পারল না মৌমিতা। কৌশিক ছুটে গেল মৌমিতার বাঁধন থেকে। মাটিতে বসে হাঁপাতে থাকা সিফাতের কলার ধরে টেনে তুলল। ভয়ে সিফাতের দেহে কাঁপুনি ধরে গেছে। একেই তো কৌশিক ওর চেয়ে বয়সে বড়। তার ওপর স্বাস্থ্যের দিক থেকেও সিফাত চুনিপুটি। সে কি আর এমন দৈত্য দানবের সাথে লড়াইয়ে জিততে পারে? এরই মাঝে কৌশিক সিফাতের কলার চেপে ধরে আরো একটা ঘুষি মেরে হুঙ্কার ছাড়ল। সহজ কথা সহজভাবে বুঝিস না তাই না? ওকে, শেষবারের মতো বোঝাচ্ছি। আমার তুবার থেকে 10 হাত দূরে থাকবি। এই মাপের যদি 1 ইঞ্চিও এদিক সেদিকে হয়, কসম জানে মেরে ফেলবো তোকে। সিফাত কথা বলার ভাষা হারিয়ে ফেলল। ভয়ে উত্তেজনায় বোধ জ্ঞান লোপ পেল। মৌমিতা অতিষ্ঠ ভঙ্গিতে কপাল চাপড়ালো। আশেপাশে তাকিয়ে দেখল লোকজন জড়ো হয়ে গেছে। উপায় না পেয়ে হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকা নীরবকে উদ্দেশ্য করে চেঁচিয়ে উঠল। বলদের মতো দাঁড়িয়ে দেখছিস কি বেয়াদব? ওদের থামা। আজ বাবা আমাদের কঠিন শাস্তি দেবে। মৌমিতার ধমক শুনে স্বাভাবিক হলো নীরব। ছুটে গেল কৌশিককে ছাড়াতে। একই সাথে সম্বিত ফিরে পেল তুবাও। এতক্ষণ পাথর হয়ে জমেছিল। হুঁশ ফিরতেই নির্বের সাথে সাথে তুবাও ছুটল। সোজা দুজনের মাঝে গিয়ে দাঁড়ালো তুবা। ধাক্কা দিয়ে সিফাতকে সরিয়ে দিল। ছেলেটা ধাক্কা খেয়ে আবারও চিৎ হয়ে পড়ে গেল মাটিতে। তুবা 1 সেকেন্ডও সময় ব্যয় করল না। সঙ্গে সঙ্গে জড়িয়ে ধরল কৌশিককে। একদম শক্ত করে, শরীরের সর্বোচ্চ শক্তি দিয়ে। ভীত মুখটা লুকালো কৌশিকের বুকে। ভয়ার্ত কণ্ঠে আওড়ালো, প্লিজ প্লিজ থেমে যাই কৌশিক ভাই। প্লিজ থামুন। আমার খুব ভয় করছে। কৌশিক থমকালো, চমকালো। চোখের দৃষ্টি নত হলো। বুকের সাথে লেপ্টে থাকা তুবার দেহের কম্পন স্পষ্ট টের পেল। অতিমাত্রায় ভয়ে ঠকঠকিয়ে কাঁপছে মেয়েটা। তবুও ভয়ের সাথে লড়াই করে থামাতে এসেছে কৌশিককে। কৌশিক হকচকিয়ে গেল। ভুলে বসল মারামারি কথা। তুবাকে ভয়ে কাঁপতে দেখে মস্তিষ্ক এলোমেলো হয়ে গেল। টেনে তুবার মুখটা নিজের বুক থেকে তুলল কৌশিক। কাপা কাপা কণ্ঠে বলল, এই জান, তাকা আমার দিকে। তুই আমাকে ভয় পাচ্ছিস কেন? আপনি মারপিট করছেন কেন? তুবার গলা কাঁপছে। সেই সাথে তাল মিলিয়ে কাঁপছে ছোট্ট দেহটাও। কৌশিক লম্বা করে শ্বাস টানল। রাগটা কোনোমতে গিলে নিল। থরথরিয়ে কাঁপতে থাকা তুবাকে এক হাতে আগলে নিল। নরম কণ্ঠে বলল, সরি জান, ভুল হয়ে গেছে। তোর সামনে আর কোনোদিন মারপিট করব না। প্রমিস। পরপরই কৌশিক সিফাতের দিকে তাকিয়ে তর্জনী তাক করে শাসিয়ে বলল, লিসেন, লাস্ট ওয়ার্নিং, আমার তুবার থেকে দূরে থাকবি। ব্যাস, শেষ কথা এতটুকুই ছিল। এরপর এক হাতে তুবাকে আগলে ধরে সেখানে থেকে চলে গেল কৌশিক। পেছনে পেছনে মৌমিতা আর রিয়াও ছুটল। রয়ে গেল কেবল মনভাঙা প্রেমিক সিফাত আর নীরব। ছেলেটার চোখটা ছলছল করছে। ওর আর বুঝতে বাকি নেই কাহিনী কি। কৌশিক তুবার মধ্যে যে প্রেম জনিত সম্পর্ক আছে সেটা এবার সিফাতের কাছে স্পষ্ট। তবে অনুভূতির মৃত্যুতে বড্ড জ্বলছে বুকটা। সেই মুহূর্তে নীরব হাত রাখল সিফাতের কাঁধে। নিচু কণ্ঠে বলল, যেটা তোমার নয় সেটা নিয়ে আর ভেবো না সিফাত। ভাই হিসেবে পরামর্শ দিচ্ছি, তুবাকে ভুলে যাও। ও অন্য কারো ব্যক্তিগত সম্পদ। বিপরীতে মৃদু হাসল সিফাত। সেই হাসিতে এক বুক ব্যথা প্রকাশ পেল। কণ্ঠটাও ব্যথাতর। তুমি কখনো ভালোবেসেছ নীরব?
যেদিন কাউকে ভালোবাসবে সেদিন বুঝবে। এটুকু বলেই ধীরে সুস্থে পা বাড়ালো বাড়ির দিকে। নীরব নির্বিশেষ তাকিয়ে রইল শব্দ মন ভাঙা প্রেমিকটার দিকে। ঠোঁটের কোণে ফুটে উঠল তাচ্ছিল্যের হাসি। নীরব বিড়বিড় করে আওড়ালো, তোমার কষ্ট একটু হলেও বুঝি সিফাত। ভালো যে আমিও কাউকে বাসি। আমার ভালোবাসাও একতরফা। ওই নিষ্ঠুর মানবী পদে পদে কষ্ট দেয় আমাকে। আজ 3 দিন তার সাথে কথা নেই, যোগাযোগ নেই। মনের মধ্যে সবসময় হারানোর ভয় দাপিয়ে বেড়ায়। কিন্তু কিচ্ছু করতে পারি না। তুমি আমাকে ভালোবাসা বোঝাচ্ছ। আপন মনে বিড়বিড় করল নীরব। তার বুকের হাহাকার না কেউ শুনল, আর না কেউ বুঝল। নীরব উদাস চোখে আকাশ পানে তাকালো। রাতের স্বচ্ছ আকাশে তাকিয়ে প্রতিজ্ঞা করল, তোকে আমি ছাড়ব না রিমি। ঢাকায় একবার ফিরতে দে। খুব খারাপ কিছু আছে তোর ভাগ্যে। আমাকে ইগনোর করা তোর উচিত হয়নি। এবার তুই শাস্তি পাবি, কঠিন শাস্তি। বাড়িতে ফিরেই সওয়াল জবাব শুরু। সিফাতের এমন বেহাল দশা দেখে আহাজারি করে কান্নাকাটি শুরু করে দিয়েছেন শামীমা বেগম। তার স্বামীও বেশ বিচলিত। ছেলেকে বেশ কয়েকবার জিজ্ঞেস করেছেন এসব কিভাবে হলো, কিন্তু সিফাত নিরুত্তর। কেমন যেন অনুভূতিহীনের মতো চুপচাপ বসে রয়েছে। নাকের অবস্থা বেজায় খারাপ, অনবরত রক্ত ঝরছে। ছেলের থেকে কোনো জবাব না পেয়ে আঁচল দিয়ে ছেলের নাক চেপে ধরলেন শামীমা। কৌশিক আরাম করে চেয়ারে বসে চা খাচ্ছে। সামনে কি হচ্ছে না হচ্ছে সেদিকে তার কোনো হেলদোল নেই। ভাবটা এমন যেন কিছুই হয়নি, সবকিছু স্বাভাবিক। ছেলের এমন গা ছাড়া ভাব সহ্য হলো না জামাল সাহেবের। তিনি তেতে উঠে বললেন, তুমি এমন শান্ত হয়ে বসে আছো কেন? বলবে কি ওর এই অবস্থা কি করে হলো? ভুল রাস্তায় পা বাড়িয়েছে, স্লিপ করে পড়ে গেছে, ফলাফল ওর এই হাল। একদম গা ছাড়া ভাব নিয়ে জবাব দিল কৌশিক। নিজের কথা শেষ করে আবারও চায়ের কাপে চুমুক দিল। ভাবটা এমন যেন এই মুহূর্তে চা খেতে না পারলে ভূমিকম্পে বাড়িঘর ভেঙে যাবে। তাই বাড়ি বাঁচাতে তার চা খাওয়া আবশ্যক। জামাল সাহেবের এখানেই আপত্তি। ছেলের এই দায়সারা ভাবসাব তিনি মোটেই মানতে পারেন না। মনে মনে রাগ নিয়ে পূর্বের তুলনায় দ্বিগুণ গর্জে উঠলেন। এটা কোনো জবাব হলো? তুমি ছিলে কি করতে? তুমি থাকতে ছেলেটার এই অবস্থা কি করে হলো? আমি কি করতাম? কি করতে মানে? ওদের মধ্যে সবার বড় তুমি। তোমার ভরসায় আমি ছেড়েছিলাম সবাইকে। ওদের সুরক্ষা কি তোমার দায়িত্ব ছিল না? আমি কোনো বাচ্চা অ্যাডপ্ট নেইনি বাবা যে তার দায়িত্ব পালন করব। এখানে সবাই ম্যাচিউর। যদি সিফাতের জায়গায় তোমার বোনদের মধ্যে কেউ হতো তাহলেও কি এই কথা বলতে? আমার বাড়ির মেয়েদের গায়ে হাত দিয়ে কেউ সেখানে থেকে বেঁচে ফিরতে পারবে না বাবা। মেরে সেখানেই পুঁতে রেখে দেব। শান্ত কণ্ঠে জবাব দিল কৌশিক। জামাল সাহেব এবার বেজায় খেপে গেলেন। মনে মনে প্রস্তুতি নিলেন ছেলেকে আচ্ছা মতো কিছু কথা শোনাবেন। ভাবনা মোতাবেক তর্জনীয় ছেলের দিকে তাক করলেন। তবে শাসানোর আর সুযোগ পেলেন না। তার আগেই কৌশিক খালি কাপটা টি টেবিলে রেখে উঠে দাঁড়ালো। লম্বা লম্বা পা ফেলে সিঁড়ির দিকে যেতে যেতে বলল, মুখ নিয়ে আমার ঘরে আয় তো তুবা। বড্ড মাথা ধরেছে। বলতে বলতে সোজা সিঁড়ি মারিয়ে উপরে উঠে গেল। জামাল সাহেব ভরকে গেলেন। শাসানোর জন্য তোলা আঙ্গুলটা গুটিয়ে নিলেন। পরপরই গলা উঁচিয়ে চেঁচিয়ে উঠলেন, হ্যাঁ মাথা তো ধরবেই। এমন অসভ্যের মতো ভং ধরে থাকলে মাথা ধরবে না? শুধু ধরা কেন, ধর থেকে মাথা খসে পড়ে যাবে বেয়াদব ছেলে। কনকচাপা বেগম এগিয়ে এলেন। ছেলের পক্ষ নিয়ে বললেন, সবসময় আমার ছেলের দোষ ধরবেন না তো। হয়ে গেছে হয়তো কোনো দুর্ঘটনা, তাতে আমার ছেলের কি দোষ? ও থাকতে এই ঘটনা কেন ঘটল? এটাই ওর দোষ। দুই স্বামী স্ত্রীর মুখের দিকে হতভম্ব নজরে তাকিয়ে রইল সিফাত। মনে মনে তাচ্ছিল্য হাসল। হাহ, কি প্রশ্ন! ও থাকতে এই ঘটনা কেন ঘটল? অথচ এই ওটা ছিল বলেই এই ঘটনা ঘটল। সওয়াল জবাবের পালা মোটামুটি শেষ। পরিস্থিতি সামাল দিতে মৌমিতা মন্দুরা এক কাহিনী শুনিয়ে দিয়েছে যে অন্ধকারে হাঁটতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে গেছিল সিফাত। বাড়ির বড়রা বিশ্বাস করবে না করেও বিশ্বাস করে নিয়েছে। আপাতত এই চ্যাপ্টার ক্লোজ দেখে তুবা স্বস্তির নিঃশ্বাস ছেড়ে কৌশিকের ঘরের দিকে পা বাড়ালো। যাওয়ার পথে জামাল সাহেবের ঘর থেকে মুখ মলমটাও নিয়ে গেল। দরজার কাছাকাছি এসে 2 আঙুলের টোকায় ঠকঠক শব্দ করল। সঙ্গে সঙ্গে ভেতর থেকে ভেসে এলো কৌশিকের দৃঢ় কণ্ঠ, আমার ঘরে ঢুকতে তোর নক করার প্রয়োজন নেই তুবা। কৌশিকের সবকিছু তোর জন্য উন্মুক্ত। তুবা মাথা নিচু করে লাজুক হাসল। এরপর দরজা ঠেলে ভেতরে ঢুকল। কৌশিক বিছানায় বসে মাথা নিচু করেছিল। তুবা ঘরে ঢুকতেই চোখে মেলে তাকালো। তুবা আঁতকে উঠল কৌশিকের চোখের দিকে তাকিয়ে। লাল রক্তবর্ণ ধারণ করেছে চোখ দুটো। তুবা হকচকিয়ে গেল। দ্রুত পায়ে ছুটল কৌশিকের কাছে। 2 হাতে কৌশিকের মুখ আগলে ধরল। বিচলিত কণ্ঠে শুধালো, এমন কেন লাগছে আপনাকে? আপনি ঠিক আছেন? কৌশিক সামান্য হাসল। বিনা দ্বিধায় তুবার কোমর জড়িয়ে ধরল। মুখ গুজে দিল নরম বক্ষভাজে। তুবা চমকে উঠল। আচমকা কেঁপে উঠল পুরো শরীর। হঠাৎ গভীর ছোঁয়ায় দেহের শক্তি খুইয়ে বসল। লজ্জায় আর্স্ট হয়ে নুয়ে গেল। হৃৎপিণ্ডের ধুকপুকানি বেড়ে গেল 1000 গুণ। ধরাস ধরাস করে দামামা বাজতে লাগল। সেই শব্দ স্পষ্ট কানে পৌঁছালো কৌশিকের। মুচকি হাসল কৌশিক। মাথাটা সামান্য উঁচু করল। দেখতে পেল তুবা চোখ খিচে বন্ধ করে রেখেছে।
এতে কৌশিকের মুখের হাসি প্রশস্ত হলো। কৌশিক দুষ্টুমির ছলে ফিসফিস করে বলল, সাধারণ ছোঁয়াতে এমন করলে হবে জান? তাহলে গভীর ছোঁয়া কিভাবে সহ্য করবি? তুবা জবাব দিতে পারল না। গাল দুটো লাল হয়ে এলো। দুই হাতে কামিজের হাঁটুর দিকের অংশ খামচে ধরল। কৌশিক ঠোঁট কামড়ে হাসল। এরপর তুবাকে ছেড়ে দিল। খাটের সাথে হেলান দিয়ে আতশোয়া হয়ে বসল। ব্যথাতুর কণ্ঠে বলল, একটু মাথা টিপে দে তো চান। তোর হাতের ছোঁয়া না পেলে বোধহয় এই ব্যথা থামবে না। এই পর্যায়ে তুবা চোখ খুলল। ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে আটকানো দমটা স্বাভাবিক করল। এরপর ধীরে সুষ্ঠে কৌশিকের পেছনে গিয়ে দাঁড়ালো। আঙুলের ডগায় মুখ নিয়ে কপালের দুই পাশে লাগিয়ে দিল। এরপর আলতো হাতে মাথার দুই পাশে চাপতে লাগলো। আবেশে চোখ বন্ধ করে নিল কৌশিক। একদম শান্ত হয়ে গেল। এক পর্যায়ে তুবা মিনমিন করে বলল, আপনি বলেছিলেন রাতে আমাকে নিয়ে ঘুরতে বের হবেন। এই আবদার কিন্তু পূরণ করেননি। আজ রাতে যাবি? আজ তো কত কাহিনী ঘটে গেল। আজ থাক তাহলে। আগামীকাল নিয়ে যাবেন? তুই চাইলেই নিয়ে যাব। মনে থাকে যেন। আর হাতে গোনা 3 দিন আমরা আছি এখানে। কাল কিন্তু মিস করা চলবে না। তুবার কথা শেষ হওয়ার সাথে সাথে ফট করে বন্ধ চোখের পাতা মেলে ধরল কৌশিক। ঘাড় পেছনে বাঁকিয়ে তুবার মুখোমুখি হলো। মুহূর্তেই তুবার ঘাড়ে হাত রেখে টেনে নিজের দিকে নিয়ে আসলো। সেকেন্ডের ব্যবধানে শব্দ করে চুমু খেলো তুবার ঠোঁটে। এবং সঙ্গে সঙ্গে ছেড়ে দিল। এরপর স্বাভাবিক কণ্ঠে বলল, মনে থাকবে। ঘটনার আকস্মিকতায় হতভম্ব তুবা। কয়েক সেকেন্ড লাগলো তার ঘটনা বুঝতে। এরপর লজ্জায় লাল হয়ে এক কদম পিছিয়ে গেল মেয়েটা। এলোমেলো কণ্ঠে বলল, আপনি একটা অসভ্য। তুবা আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না। ছুটে বেরিয়ে গেল ঘর থেকে। শোনা গেল কৌশিকের উচ্চস্বরে অট্টহাসি। তিরতির করের রাত পেরিয়ে ভোরের আগমন। ধরনীর বুক থেকে আধার কেটে গিয়ে আলো ছড়িয়ে পড়েছে। বাড়ির গিন্নিরা রান্না বান্নার কাজে ব্যস্ত। রান্নাঘরের টুংটাং শব্দ পুরো বাড়ি জুড়ে ভেসে বেড়াচ্ছে। সেই শব্দের খানিকটা তুবার কানে ভেসে এলো। গভীর ঘুম ছুটে গেল তুবার। একটু নড়েচড়ে কাঁধ খুঁড়ে আবারও ঘুমালো। তৎক্ষণাৎ কানের ঝংকার তুল্য বোনদের অট্টহাসি। তুবার ঘুম এবার পুরোপুরি ছুটে গেল। চোখ মুখ কুচকে উঠে বসল। হাই তুলতে তুলতে নিচে নেমে এলো। এই সাত সকালে তার বোনদের হাসির কারণ খতিয়ে দেখতে হবে। ঘর থেকে বেরিয়ে বারান্দা থেকে নিচের নজর দিতেই তুবার চোখের বাকি ঘুমটুকু উড়ে গেল। মুহূর্তেই তুবার চোখে মুখে আমাবস্যার আধার নামল। এই সাত সকালের রাইমার আগমন ছিল সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত। তুবার সদ্য ঘুম থেকে ওঠা নরম তুলতুলে মনটা ভেঙে দিতে এটুকুই যথেষ্ট ছিল। নিচে রিয়া এবং মৌমিতার সাথে কি সুন্দর হেসে হেসে কথা বলছে রাইমা। দুই পাশ থেকে তুবার মির্জাফর বোন দুটোর মুখ থেকে যেন খই ফুটছে। হাসির দাপুটের দাঁত খুলে খুলে পড়তে চাইছে। তুবার কান্না পেল। একদম হাত পা ছড়িয়ে বাচ্চাদের মতো কাঁদতে ইচ্ছে করল। সব ঝামেলা হেঁটে হেঁটে ওর কাছেই আসে কেন? সিফাত কি কম ছিল? এখন আবার এই শাকচুন্নির আগমন ঘটল। তুবার আকাশ সমান ভাবনায় ভাটা পড়ল পাশ থেকে পরিচিত কণ্ঠ শুনে। কি হয়েছে? এমন ভূতের মতো দাঁড়িয়ে আছিস কেন? তুবা তৎক্ষণাৎ ঘুরে তাকালো। নিজের পাশে কৌশিককে দেখে চোখ জোড়া ছলছল করে উঠল। সহসা তর্জনী উঠোনে তাক করে অভিমান সুরে প্রশ্ন করল, এই মশা মাছি এখানে পৌঁছালো কিভাবে? তুবার কথা শুনে ওর আঙ্গুল অনুসরণ করে নিচে উকি দিল কৌশিক। সঙ্গে সঙ্গে চোখের সামনে ধরা দিল রাইমার হাস্যোজ্জ্বল মুখ। কৌশিক এক পলক তাকালো শুধু। সঙ্গে সঙ্গে অনাগ্রহ নিয়ে নজর সরিয়ে নিল। তার সামনে দাঁড়ানো এই একটা মেয়ে ব্যতীত অন্য কোনো মেয়েকে দেখার কোনো আগ্রহ পায় না কৌশিক। সেই গতানুগতিক অনাগ্রহ ফুটে উঠল তার মুখেও। একরাশ বিরক্তি নিয়ে আওড়ালো, শালা আপুত পেছনে ছাড়ে না। এটুকু বলেই থেমে গেল কৌশিক। পরপরই কিছু একটা ভেবে ঠোঁট কামড়ে হাসল। তুবার দিকে একটু ঝুঁকে গিয়ে বলল, খোদার কি বিচার দেখেছিস জান? এখানে আসার পর থেকে প্রতি সেকেন্ডে সেকেন্ডে জ্বলে পুড়ে মরছি আমি। সেটা হয়তো ওপরওয়ালার কাছে ন্যায় বিচার মনে হচ্ছিল না। তাই তো রাইমাকে হাতে করে এনে এখানে পৌঁছে দিল। অর্থাৎ এবার আমার সাথে সাথে তুইও জ্বলে পুড়ে মরবি। এবার পারফেক্ট আছে। বলেই দুষ্টুমির হাসি দিল কৌশিক। অন্য সময় হলে এই হাসি দেখে একদফা ক্রাশ খেয়ে পেট ভরত তুবা। তবে এই মুহূর্তে এই হাসিটা তুবার বিন্দু মাত্র পছন্দ হলো না। বরং ছোট খাটো বাঘিনীর মতো গর্জে উঠে বলল, একদম হাসবেন না। ওই শাকচুন্নির আশেপাশে আপনাকে যেন না দেখি। দেখলে কি করবি? আমিও প্রতিশোধ নিতে জানি। আপনি রাইমা আপুর সাথে ঘেঁষাঘেঁষি করলে আমি সোজা সিফাত ভাইয়ের কোলে গিয়ে বসব। তুবার বক্তব্য শেষ হতেই কৌশিকের ঠোঁটের কোণের হাসিটুকু উবে গেল। তুবার দুঃসাহসিক বর্ণনা শুনে দপ করে মাথায় আগুন জ্বলে উঠল। আচমকা শক্ত করে চেপে ধরল তুবার নরম গাল। রাগে হিসহিসিয়ে বলল, জানে মেরে ফেলব। এই কথা দ্বিতীয়বার উচ্চারণ করলে ওই সিফাতকে মেরে পুঁতে দেব। না থাকবে কল, আর থাকবে কোলে বসানোর মানুষ। কৌশিকের তর্জন গর্জনে আজ আর তুবা দমে গেল না। বরং কৌশিকের সমান সমান তেজ নিয়ে সেও গর্জে উঠল। ও আচ্ছা, আর আমি কিছু করব না? আপনার আশেপাশে ওই শাকচুন্নিকে দেখলে আমি আপনাকে মেরে দেব। হুমকি দিচ্ছিস আমাকে? হ্যাঁ দিচ্ছি। কৌশিক থামল। তুবার জ্বলতে থাকা চোখের দিকে নির্বিশেষ তাকিয়ে রইল। এই চোখের ভাষা পড়তে কৌশিকের খুব বেশি বেগ পেতে হয় না।
এই যেমন মুহূর্তেই পড়ে নিল এই ডাগর চোখের অপ্রকাশিত কথা। সেখানে লুকিয়ে আছে এক আকাশ সমান ভয়। মিছে রাগের পর্দা টেনে সেই ভয়, সংশয়, ইনসিকিউরিটি এবং মনে মনে জ্বলতে থাকা জেলাসির আগুন থাকতে চাইছে তুবা। কিন্তু বরাবরের মতোই সে ব্যর্থ। কৌশিক যে ওর চোখের ভাষা পড়ে নিল। তুবার মনের অস্থিরতা ধরতে পেরে নিজের রাগটা গিলে নিল কৌশিক। চেপে ধরে রাখা গালটাও এবার ছেড়ে দিল। এতটুকুন সময় লালচের দাগ পড়ে গেছে। সেদিকে তাকিয়ে ফুস করে নিঃশ্বাস ছাড়ল কৌশিক। কণ্ঠ স্বাভাবিকভাবে ঠান্ডা করে বলল, কি করতে হবে আমাকে বল। আমি কি করলে তুই খুশি? ওই শাকচুন্নিটাকে টোটালি ইগনোর করবেন। বেশ, করলাম। এমনিতেও ও আমার রুচির সাথে যায় না। তবু আমার কাছে তোর কথাই শিরোধার্য। তাহলে তোর চোখের এই ইনসিকিউরিটি যাবে তো? তুবা সঙ্গে সঙ্গে নজর সরিয়ে নিল। ধরা পড়ে যাওয়া চোরের মতো নজর লুকাতে ব্যস্ত হয়ে পড়ল। সেটা দেখে হেসে ফেলল কৌশিক। এক কদম এগিয়ে এসে দুজনের মধ্যেকার দূরত্ব সামান্য ঘোচাল। একটু আগে চেপে ধরা তুবার গালে আলতো করে আঙ্গুল বুলিয়ে বলল, ব্যথা লেগেছে। তুবা ডানে বামে মাথা নেড়ে না বোঝালো। কৌশিক আবারও হাসল। ঠোঁটে হাসি অব্যাহত রেখে বলল, ব্রাশ করেছিস? না। আয় ব্রাশ করিয়ে দেই। বলেই তুবার গালটা হালকা করে চেপে ধরে নিজের হাতে রাখা পেস্ট লাগানো ব্রাশটা তুবার মুখে টুকিয়ে দিল। আকস্মিক কৌশিকের এহেন কাণ্ডে ভরকে গেল তুবা। রাইমার চিন্তা মুহূর্তেই উড়ানছু হয়ে মাথা থেকে বেরিয়ে গেল। মস্তিষ্কে শুধু একটাই বাক্য প্রতিধ্বনি হলো, তুবা, তুই অন্য কারোর ব্যবহৃত ব্রাশ মুখে নিয়েছিস। ভাবতেই পেট গুলিয়ে সব বেরিয়ে আসতে চাইল। তুবার চেহারার বিদ্যুটে অবস্থা দেখে কৌশল আড়ালে হাসল। এরপর সিরিয়াস মুখ করে বলল, কি এমন ওভার রিয়েক্ট করার কি আছে? ঠোঁটে চুমু খেতে পারিস, কিন্তু এক ব্রাশ দিয়ে দাঁত ব্রাশ করতে পারিস না। হয়, আমার তো কোনো সমস্যা হয় না। আপনি একটা নোংরা। মুখে ব্রাশ নিয়েই চেঁচিয়ে উঠল তুবা। এতে কৌশিকের হাসি প্রশস্ত হলো। এবার একটু উচ্চ স্বরে হেসে ফেলল। হাসতে হাসতে বলল, রিল্যাক্স যান। মজা করছিলাম। এটা আমি ব্যবহার করিনি। নতুন ব্রাশ মাত্রই প্যাকেট থেকে বের করে এনেছি। তুবা জানে কিছুটা স্বস্তি পেল এবার। কিন্তু রাগ কিছুতেই কমল না। কৌশিকের দিকে একটা আগুন আগুন লুক দিয়ে তাকালো। তাতে কৌশিকের মাঝে বিন্দুমাত্র হেলদোল প্রকাশ পেল না। বরং মাথাটা সামান্য ঝুঁকিয়ে ফিসফিস করে বলল, কি এভাবে তাকাচ্ছিস কেন? তোর এই লুক দেখে যে কষে চুমু দিতে ইচ্ছে করছে। দেব নাকি একটা? তুবা আর দাঁড়ালো না সেখানে। হন্তদন্ত পায়ের নিচে নেমে গেল। এই পাগলের সামনে দাঁড়িয়ে লজ্জাকে ডেকে ডেকে আনার কোনো মানেই হয় না। তুবাকে নিচে নামতে দেখে ঠোঁট কামড়ে হাসল কৌশিক। এরপর আবারও নিজের ঘরে চলে গেল নতুন আরেকটা ব্রাশ বের করতে। আগামীকাল কৌশিকের জন্মদিন। গুনে গুনে ২৬ বছরে পা রাখবে কৌশিক। রাইমার হঠাৎ আগমনের মূল কারণ এটাই। পছন্দের মানুষের সবকিছুর কানায় কানায় রপ্ত করে রেখেছে রাইমা। যার ওপর মন হারিয়ে বসে আছে, তার জন্মদিন কি ভোলা যায়? তাই তো বাবা মাকে ভুলিয়ে ভালিয়ে চলে এসেছে গ্রামে। উদ্দেশ্য, কৌশিকের জন্য আগামীকাল বিশেষ কিছু করবে। একথা শোনার পর থেকেই চোখ মুখ আঁধার করে বসে আছে তুবা। রাইমার উসাল মাচাল দেখে তুবার নিজের মনের চঞ্চলতা হারিয়ে যাচ্ছে। একমাত্র প্রাণপ্রিয় মানুষটার জন্মদিন উপলক্ষে তুবাও বিশেষ কিছু ভেবে রেখেছে। সচরাচর তুবার শাড়ি পরা নিষেধ। এই নিষেধাজ্ঞা স্বয়ং কৌশিকের তরফ থেকে। তুবা ভেবে রেখেছে আজকে সব নিষেধাজ্ঞার বেরি ভেঙে কৌশিকের প্রিয় নীল রঙের শাড়ি পরবে। মনের মতো সেজে কৌশিকের সামনে হাজির হবে। দুজনে একান্তে কিছু সময় কাটাবে। গভীর রাতে গ্রামের আঁকাবাঁকা পথে দুজনে হাতে হাত রেখে হাঁটবে। বিস্তীর্ণ সবুজ মাঠের নরম ঘাসে শুয়ে চাঁদের আলো গায়ে মাখবে। একটা রোমাঞ্চকর সুন্দর দিন হিসেবে স্মৃতির পাতায় বসিয়ে দেবে দিনটা। তবে তুবার পরিকল্পনায় সেগুড়ে বালি। রাইমা বোধহয় আর তুবার শোকটা পূর্ণ করতে দেবে না। ভাবতেই দুচোখ ভরে এলো তুবার। চিৎকার করে কাঁদতে মন চাইল। কিন্তু কাদার আর সুযোগ পেল না। একাশ মন খারাপ নিয়ে ছাদে গেল তুবা। রাইমার উপস্থিতি মেয়েটাকে বড্ড পীড়া দিচ্ছে। বুকটা থেকে থেকে মুচড়ে উঠছে। প্রিয় মানুষের প্রতি অন্য নারীর এত আগ্রহ কোনো মেয়ের পক্ষেই সহ্য করা সম্ভব নয়। সেখানে এই মানুষটা তো তুবার স্বামী। ৩ কবুল বলে হালাল ভাবে যার সাথে জীবন জড়িয়েছে। এজন্য হয়তো বুকের জ্বালা একটু বেশি। মনের হাসফাস ভাব কমাতে তুবা চঞ্চল পায়ে ছাদে গেছে। এখানে আসার পর থেকে এই প্রথম তুবা ছাদে আসলো। এর আগে কোনো কারণে ছাদে ওঠা হয়নি। মন মেজাজ ভালো না থাকায় তুবা আর আশেপাশে দেখার আগ্রহ পেল না। পা টেনে টেনে একদম ছাদের শেষ প্রান্তে চলে গেল। সাতুর সাথে পুরনো ছাদের রেলিংয়ে হাত রেখে আকাশে দৃষ্টি নিবন্ধ করল। আজ আকাশটা মেঘলা। আবছা মেঘ ভেসে বেড়াচ্ছে পুরো আকাশ জুড়ে। রাশি রাশি মেঘপুঞ্জের আড়ালে ঢাকা পড়ে গেছে উত্তপ্ত সূর্য। তাই তো বেলা 10টা বাজার পরও রোদের লেশমাত্র পড়ছে না ধরনীর বুকে। তুবা উদাসীন চোখে একবার মেঘলা আকাশ পানে তাকালো। ভাষাহীন নিষ্প্রাণ চোখে তাকিয়ে রইল। ঠিক এমন সময় পাশ থেকে ভেসে এলো কারোর পরিচিত কণ্ঠ। তোমার কি মন খারাপ? আচমকা পুরুষালী কণ্ঠ শুনে ঘাড় ঘুরিয়ে তাকালো তুবা। নিজের থেকে প্রায় 7-8 হাত দূরে দাঁড়িয়ে আছে সিফাত। হয়তো আগে থেকেই ছেলেটা ছাদেই ছিল। তুবা কোনো প্রতিক্রিয়া দেখালো না। কারণ কৌশিক এই মুহূর্তে বাড়িতে নেই। সকালে খেয়ে কোথায় যেন বেরিয়েছে।
তাই বিচলিত হওয়ার কারণ নেই। তবে কোনো কারণে মনটা বড়ই উদাসীন। তাই চুপ করে দাঁড়িয়ে রইল। এই মুহূর্তে সিফাতকে দেখে পালানোরও পায়তারা করল না তুবা। বরং শান্ত, নিষ্প্রাণ চোখে তাকিয়ে বলল, পছন্দের মানুষকে নিয়ে কখনো ইনসিকিউর ফিল করেছেন সিফাত ভাই? হারানোর ভয় কখনো অনুভব করেছেন? তুবার প্রশ্নের বিপরীতে তাচ্ছিল্য হাসল সিফাত। খুঁড়িয়ে খুঁড়িয়ে কয়েক কদম এগিয়ে এলো। গতকাল কৌশিকের এলোমেলো মারে বেশ ভালোই চোট পেয়েছে ছেলেটা। এই যেমন স্বাভাবিকভাবে হাঁটতে পারছে না। কোনোমতে পা টেনে তুবার থেকে এক হাত দূরত্ব রেখে দাঁড়ালো। তুবার চোখের দিকে তাকিয়ে বলল, খুব অনুভব করেছি, কিন্তু আফসোস তুমি বোঝনি। এই পর্যায়ে সম্বিত ফিরে পেল তুবা। আবেগের বশে ভুল জায়গায় ভুল কথা বলে ফেলেছে বুঝতে পেরে লজ্জিত হলো। সত্যি বলতে তুবার সিফাতের জন্য খারাপ লাগছে। বেচারার দোষটা কি? ওকে মন প্রাণ দিয়ে ভালোবেসেছে তাই। কিন্তু ভালোবাসা তো কোনো অপরাধ নয়। তবে অন্যের ভালোবাসায় মন মোজানো ছিল ওর অপরাধ। তুবা যেন কথা বলার ভাষা হারিয়ে ফেলল। তবুও মিনমিন করে বলল, সরি, পারলে মাফ করে দিন। সরি বলো না প্লিজ, আমি অবুঝ নই। তোমার আর কৌশিক ভাইয়ের কথা আগে থেকে জানলে অনেক আগেই তোমার থেকে দূরে সরে আসতাম। বুঝতে একটু সময় লেগে গেছে এই আঁকি। আপনার কষ্ট হচ্ছে না? তুবার এই প্রশ্ন শুনে সিফাত তাচ্ছিল্য হাসল। মেঘলা আকাশের দিকে উদাসীন চোখে তাকিয়ে বলল, ঠিক কষ্ট হচ্ছে না, তবে আফসোস হচ্ছে। তোমাকে খুব করে চেয়েও পেলাম না। তাতে কি? তুমি না হয় অপ্রাপ্তিতেই রয়ে গেলে আমার হয়ে। আমি না হয় কল্পনাতেই ভালোবাসবো তোমাকে। তুবার মনটা বিষণ্ণতায় ছেয়ে গেল। কোনো কারণে অপরাধবোধ তুবার মনে বাসা বাঁধল। সংক্ষিপ্ত আলোচনার ইতি টেনে সিফাত বলে উঠল, তোমার আশেপাশে আর আসব না তুবা। নিজেকে নতুন করে গুছিয়ে নেব। তবে দোয়া রইল তোমার জন্য। আশা করি কৌশিক ভাই তোমাকে সুখেই রাখবে। এক বুক ব্যথা নিয়ে বহু কষ্টে বাক্যগুলো আওড়ালো সিফাত। এরপর সেখানে থেকে যাওয়ার জন্য উদ্যত হলো। মিছে মায়া বাড়িয়ে লাভ নেই। যেটা তার নয় সেটা নিয়ে ভেবে জীবন ক্ষয় করাবো আমি। বহু কষ্টে ব্যথায় জর্জরিত দেহটা টেনে পেছনে পা বাড়ালো সিফাত। আচমকা পা দুটো তলে উঠল। ছেলেটা পড়েই যাচ্ছিল এমন সময় খপ করে দুই হাতে ধরে ফেলল তুবা। আতঙ্কিত কণ্ঠে শুধালো, আপনি ঠিক আছেন সিফাত ভাই? সিফাত কোনো জবাব দেওয়ার আগেই ছাদের দরজায় বিকট শব্দে কিছু ভাঙার আওয়াজ হলো। চমকে মাথা তুলে চাইল তুবা। সঙ্গে সঙ্গে অন্তরাত্মা কেঁপে উঠল। ছাদের দরজার সামনের রাগে অগ্নিশর্মা হয়ে চেয়ে আছে কৌশিক। শক্ত চোয়ালের আড়ালে দাঁতগুলো কিরমির করছে। চোখের আগুনে যেন সামনের সবকিছু ভস্ম করে দেবে। তুবা কিছু বলতে যাবে তার আগেই কৌশিক ধুপোথাপ পা ফেলে সিঁড়ি বেয়ে নিচে নেমে গেল। ছাদের দরজার সামনে পড়ে রইল কৌশিকের আধভাঙ্গা দামি আইফোন। সুবিশাল আকাশের বুকে মেঘের ঘনত্ব বেড়েই চলেছে। অল্প স্বল্প দলা পাকানো মেঘের দলগুলো এবার বিশাল কুণ্ডলী পাকাতে শুরু করেছে। পেঁজা তুলোর ন্যায় রাশির রাশি মেঘপুঞ্জ মুহূর্তেই দখলে নিয়ে নিচ্ছে আকাশের এপার ওপার। ধীর গতিতে দিনের স্বচ্ছতা ঢেকে দিতে গুটি গুটি পায়ে অন্ধকার ছেয়ে আসছে। মনে হয় আজ বৃষ্টি হবে। না না, বৃষ্টি নয়, বরং ঝড় হবে। ধরণী কাঁপিয়ে তোলা ভয়ানক ঝড়। তবে কোন ঝড়ের প্রখরতা বেশি থাকবে? প্রকৃতিতে সৃষ্টি হওয়া ঝড়, নাকি দুটো মানুষের মনোমালিন্য থেকে উৎপত্তি হওয়া ঝড়? তুবার মন বলছে প্রাকৃতিক ঝড়ের চেয়ে বেশি আজ ব্যক্তিগত ঝড় যাবে ওর ওপর দিয়ে। ভাবতেই গলা শুকিয়ে এলো। ভয়ে ভয়ে শুকনো ঢোক দিলে ছুটল কৌশিক পেছনে পেছনে। তবে খুব বেশি সুবিধা করতে পারল না। তার আগেই ধুপোথাপ পা ফেলে সিঁড়ি পেরিয়ে নিচে নেমে গেছে কৌশিক। তুবা অসহায় ভঙ্গিতে ছাদের ছোট্ট দরজায় হাত রেখে দাঁড়ালো। এক হাত দূরেই 3 খণ্ড হয়ে পড়ে আছে কৌশিকের দামি আইফোনটা। এবং প্রথম সিঁড়িতে পড়ে আছে একটা খসখসে কাগজের প্যাকেট। তুবা ঝুঁকে ফোনের 3 খণ্ড এবং প্যাকেটটা হাতে তুলে নিল। এরপর নিঃশব্দে সিঁড়ি মারিয়ে নিচে নেমে গেল। সেই ঘটনার পর থেকে কৌশিক তুবার সাথে কথা বলছে না। সেই সকাল থেকে বিকেল হতে চলল। এ পর্যন্ত তুবার সাথে একটা কথাও বলেনি কৌশিক। তুবা বেশ কয়েকবার চেষ্টা করেছে কথা বলার, কিন্তু কৌশিক ওকে পুরোপুরি ইগনোর করে চলছে। এই যেমন এই মুহূর্তে কৌশিক বাপ চাচাদের মাঝখানে বসে আছে। দুপুরে খাওয়া দাওয়া করার পর থেকেই এখানে বসে বাম হাতে কফির কাপ নিয়ে তাতে একটু একটু করে চুমুক দিচ্ছে। আর ডান হাতে ফোন স্ক্রল করছে। নতুন আইফোনটা ভেঙে এখন আগের ফোনটা দিয়েই কাজ চালাতে হচ্ছে। বিরক্ততে কপালের চামড়ায় 3-4টে ভাঁজ ফুটে আছে কৌশিকের। ধারালো চোয়াল জোড়া বেজায় শক্ত। সে যে বাপ চাচাদের সাথে খুশগল্প করতে এখানে বসে নেই সেটা বেশ বুঝতে পারছে তুবা। মূলত ওর মুখোমুখি না হওয়ার উদ্দেশ্যেই লোকজনের মধ্যে খুঁটির মতো সেটে আছে। কিছু না করেও নীরব শাস্তি দিচ্ছে তুবাকে। তুবা সবই বুঝল। বুঝতাই চোখ দুটো ছলছল করে উঠল। কান্নারা গলায় গলা পাকিয়ে এলো। নিজের পক্ষে যুক্তি দাঁড় করানোর কোনো সুযোগ পেল না মেয়েটা। এমন সময় তুবার কাটা খায় নুনের ছিটে দিতে হাজির হলো রাইমা। হাতে গামলা ভর্তি ডালের বড়া এনে বাড়ির কর্তাদের সামনে রাখল। বিনয়ের সাথে মিষ্টি সুরে বলল, ফুপি নাস্তা পাঠিয়েছে ফুপাজান। রাইমার আওয়াজে আলোচনায় ব্যাঘাত ঘটালো 3 ভাইয়ের। জামাল সাহেব এক পলক চোখ তুলে তাকালেন। অতঃপর ফের ভাইদের সাথে খুশগল্পে মশগুল হলেন। রাইমা গামলাটা রেখে ঘরে যাওয়ার জন্য পা বাড়ালো।
ঠিক সেই সময় কৌশিক ফোনের নজর রেখেই গম্ভীর কণ্ঠে ডাকল, রাই। আচমকা কৌশিকের ডাকে থেমে গেল রাইমা। শরীরটা কেঁপে উঠল হঠাৎ। প্রিয় মানুষের মুখে নিজের নামটাও যেন মধুর বাণী শোনাল। রাইমা এক হাতে বুক খামচে ধরল। ধীরে সুস্থে পেছনে ফিরে বলল, কিছু লাগবে আপনার? হুম। কাপটা নিয়ে যাও তো। আর এক কাপ কফি এনে দাও। কৌশিকের এহেন আবদারে রাইমার চোখ কপালে উঠল। সেই দুপুর থেকে কৌশিকের এমন অদ্ভুত ব্যবহার খেয়াল করেছে রাইমা। দুপুরে ঠিক মতো খায়নি, কিন্তু তারপর থেকেই একের পর এক কফি খেয়ে যাচ্ছে। এ পর্যন্ত 6 কাপ কফি খেয়ে ফেলেছে। এখন আরও 1 কাপ চাইছে। এই বিদ্ভুতের স্বাদের তেতো কফি মানুষ এত কিভাবে খায়? মনে একরাশ সন্দেহ নিয়ে রাইমা ফের জিজ্ঞেস করল, হ্যাঁ, আরও কফি খাবেন? খেতেই তো চাইলাম। পারলে তুমি বানিয়ে নিয়ে আসো। তোমার হাতের কফি খেয়ে চাই। বলতে বলতে রাইমার দিকে চোখ তুলে তাকালো কৌশিক। সঙ্গে সঙ্গে লজ্জায় মাথা নুয়ে নিল রাইমা। এই প্রথম কৌশিক আগ বাড়িয়ে কিছু আবদার করল তার কাছে। অত্যাধিক খুশিতে হাওয়ায় উড়তে লাগলো রাইমা। মনে তো চাচ্ছে সারা জীবন শুধু কফি বানাতে। রাইমা তড়িঘড়ি করে ছুটল রান্নাঘরে। মিনিট 5-6 মাথায় কফি হাতে হাজির হলো। উচ্ছ্বসিত মনে কফির কাপটা এগিয়ে দিল। কৌশিক ফোনের নজর রেখেই কাপটা হাতে নিল। ধীরে সুস্থে কাপে ঠোঁট ছোঁয়াল। ফোন স্ক্রুল করতে করতেই বলল, হুমম, পারফেক্ট। রাইমার খুশি আর দেখে কে। 2 হাতে ওড়নার কোনা মোচড়াতে মোচড়াতে ছুটে চলে গেল সেখানে থেকে। যেন নতুন বিবাহিত বউ তার স্বামীর মুখে নিজের প্রশংসা শুনেছে। রাইমা চলে যাওয়ার পর কৌশিক আবারও কফির কাপে চুমুক দিল। দূর থেকে সবকিছু নিজের চোখে অবলোকন করল তুবা। গায়ে হাত না তুলেও, ধমক না দিয়েও যে এভাবে শাস্তি দেয়া যায় সেটা তুবার জানা ছিল না। হুট করেই তুবার ভীষণ কান্না পেল। অবাধ্য কান্নারা কয়েক ফোঁটা গড়িয়েও পড়ল চোখের গণ্ডি পেরিয়ে। তুবা সঙ্গে সঙ্গে মুছে ফেলল। কোনোমতে কান্না আটকে ধুপোথাপ পা ফেলে সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। তুবা চলে গেছে বুঝতে পেরে ফোন থেকে নজর সরালো কৌশিক। আর চোখে তাকালো সিঁড়ির পানে। দেখল তুবা গুটি গুটি পায়ে উপরে উঠে যাচ্ছে। পরপরই মুখে জমিয়ে রাখা কফিটুকু পাশে ফেলে দিল কৌশিক। কাঁচা মাটির উঠোন হওয়ায় সঙ্গে সঙ্গে তরলটুকু শুষে নিল মাটি। কৌশিক মুখ বিকৃত করে দুবার থু থুও ফেলল। মনে হচ্ছে জঘন্য কিছু মুখে দিয়েছে। শুধুমাত্র দুবার ওপর জেদ করে এই অখাদ্য মুখে নিতে হলো ওকে। না হলে রাইমার হাতের পানীয় কৌশিক মুখে তুলত না। মুখের ভাবভঙ্গি বিকৃত করে কৌশিক বিড়বিড় করে আওড়ালো, পোড়ার দহন কেমন হয় এবার বুঝতে পারছিস তো? আমিও দিনরাত এই দহনেই পড়ি। তোকে একটা শিক্ষা দেওয়া প্রয়োজন ছিল জান। আম সরি ফর দ্যাট, বাট ট্রাস্ট মি, আর কষ্ট দেব না। আকাশ জুড়ে বসেছে তুমুল মেঘের মেলা। রাশি রাশি মেঘপুঞ্জ দাপটের সাথে দাপিয়ে বেড়াচ্ছে। সকাল থেকে মেঘরাশি ভাসতে ভাসতে বসন্তায় এসে একে অপরের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়েছে। সেই সংঘর্ষের ফলাফল স্বরূপ আকাশ কাঁপিয়ে বর্ষণ হানা দিল ধরণীতে। ইতিমধ্যে শুরু হয়ে গেছে ঝুম বৃষ্টি। তুমুল বাতাসে গাছের ডালপালা বেসামাল গতিতে দুলছে। মেঘের কারণে এই ভর সন্ধ্যায় মনে হচ্ছে রাত নেমে এসেছে। এই মুহূর্তে সবাই যায় ঘরে আছে। ঝড় বৃষ্টি না থামলে উঠোনে নামার কায়দা নেই। সারাদিন শেষে মাত্রই কৌশিক নিজের ঘরে ফিরেছে। সেই সকাল থেকে উঠোনের শটান হয়ে বসেছিল। পিঠ মাজা ধরে গেছে একদম। বিছানায় গায়েলি না দিলে শান্তি পাচ্ছে না। ভাবনা মোতাবেক ক্লান্ত দেহটা ছেড়ে দিল বিছানায়। উপর হয়ে শুয়ে বালিশে মুখ গুজে চোখ দুটো বন্ধ করে নিল। মিনিট 10 হবে হয়তো তার ঘরে আসার। ঠিক সেই মুহূর্তে হন্তদন্ত হয়ে ছুটে এলো মৌমিতা। পেছনে পেছনে রিয়াও এসেছে। ঘরে পা রেখেই মৌমিতা হাঁপাতে হাঁপাতে বলল, তুবা এসেছে ভাই। আচমকা মৌমিতার কণ্ঠ শুনে বন্ধ চোখের পাতা খুলল কৌশিক। তড়িৎ শোয়া থেকে উঠে বসে পূর্ণ দৃষ্টিতে তাকালো মৌমিতার দিকে। নিজের বোনকে এমন হাঁপাতে দেখে ভ্রু কুঁচকে বলল, তুবা আসেনি আমার ঘরে। তুই এমন হাঁপাচ্ছিস কেন? তুবাকে কোথাও খুঁজে পাচ্ছি না। পুরো বাড়ির কোথাও নেই। মৌমিতার কথাগুলো যেন বজ্রপাত ঘটালো কৌশিকের মাথায়। আচমকা মুচড়ে উঠল বুকটা। হৃৎপিণ্ডে কেউ যেন খচ করে ধারালো ছুরি বিধিয়ে দিল। কৌশিক হুট করে খাট ঘুরিয়ে জানালার বাইরে তাকালো। বাইরে ঝুম বৃষ্টি। মিনিটে মিনিটে আকাশ কাঁপিয়ে বিদ্যুৎ চমকাচ্ছে। এই ঝড়বৃষ্টির মধ্যে মেয়েটা কোথায় যাবে? কৌশিক তড়িঘড়ি করে উঠে দাঁড়ালো। অস্থির কণ্ঠে শুধালো, বাড়িতে নেই মানে? এই ভরসন্ধ্যায় বৃষ্টির মধ্যে কোথায় যাবে? জানি না, সবাই মিলে খুঁজছে। কিন্তু কোনো ঘরে তুবা নেই। ছাদে দেখেছিস? দেখেছি, ছাদেও নেই। দুশ্চিন্তায় কৌশিকের মাথা হাঁ হয়ে গেল। মাথার 2 পাশের রগ দপদপ করে লাফাতে লাগলো। মাথায় চুলগুলো এক হাতে খামচে ধরে কিছু ভাবতে লাগলো। এরপর হুট করেই উদ্ভ্রান্তের মতো ছুটে বেরিয়ে গেল ঘর থেকে। কৌশিকের চলন্ত কদম জোড়া থামল নিচতলার শেষদিকের সিফাতের ঘরে। যেখানে বাড়ির সবাই তুবাকে খোঁজাখুঁজি করতে ব্যস্ত। অথচ সিফাত সেখানে নিজের ঘরে খাপটি মেরে বসে আছে। কৌশিক অনুমতিবিহীন হুড়মুড়িয়ে ঢুকে পড়ল সিফাতের ঘরে। ছেলেটা খাটের সাথে হেলান দিয়ে বই পড়ছে। এমন সময় ঝড়ের গতিতে কৌশিক এসে ওর কলার চেপে ধরল। রাগে দাঁত কিরমির করে বলল, তুবা কোথায়? বল, কোথায় তুবা? আচমকা আক্রমণে ভড়কে গেল সিফাত। কৌশিকের কথার কোনো আগা মাথা বুঝল না। অবুঝ স্বরে প্রশ্ন করল, হ্যাঁ মানে?
একদম ভংচং দেখাবি না সিফাত। সত্যি করে বল, আমার তুবা কোথায়? আমি জানি না ভাই, আমি সত্যিই কিছু জানি না। বোকার মতো ডানে বামে মাথা নাড়তে নাড়তে বলল কথাটা। কৌশিক তখনও দাঁত কিরমির করছে। ধীরে ধীরে স্বচ্ছ চোখ দুটো রক্তিম বর্ণ ধারণ করছে। কৌশিকের চেহারার রং পরিবর্তন দেখে ভয়ে ভয়ে শুকনো ঢোক দিল সিফাত। কিছু না করেও ছেলেটা আবারও ফেসে গেছে। কৌশিকের পিছু নিতে নিতে সিফাতের ঘর পর্যন্ত চলে এসেছে নীরব। কৌশিককে সিফাতের কলার চেপে ধরে শাসাতে দেখে দৌড়ে গিয়ে ছাড়িয়ে নিল। অতিষ্ঠ ভঙ্গিতে বলল, ও কিছু জানে না ভাই। ছেলেটা ভালো করে হাঁটতেও পারছে না। ওকে ছেড়ে দাও প্লিজ। তাহলে কোথায় গেছে তুবা? বাঘের মতো গর্জে উঠে প্রশ্ন করল কৌশিক। নীরব ওকে শান্ত করার চেষ্টা করে বলল, জানলে কি আর খোঁজাখুঁজি করি? আগে তুমি শান্ত হও, ঠান্ডা মাথায় ভাবো, তোমাদের কি ঝগড়া হয়েছে? আমি বিকালে তুবাকে কাঁদতে দেখেছি। নীরবের শেষোক্ত কথাটা শুনে বুকের ভেতর মোচড় দিয়ে উঠল কৌশিকের। অসহ্য যন্ত্রণায় বুকটা জ্বলে উঠল। দম আটকে হাঁসফাঁস করতে লাগল। তুবা কেঁদেছে কথাটা মস্তিষ্কের প্রতিটা নিউরনের সূচ ফুটিয়ে দিল যেন। বুকের ভেতর আগুনের মতো জ্বলে উঠল। বুকের জ্বালা কমাতে এক হাতে বুক ডলল কৌশিক। তবে কাজ হলো না। ভীষণ অস্থির অস্থির লাগছে। গলাটাও শুকিয়ে আসছে। দুই হাতে চুল খামচে ধরে কিছু একটা ভাবল কৌশিক। এর পরপরই উদ্ভ্রান্তের মতো ছুটে বেরিয়ে গেল বাড়ি থেকে। এই ভর সন্ধ্যায় দিগদিগন্ত ভুলে হেলোমেলো পায়ে আঁকাবাঁকা কাঁচের রাস্তা ধরে ছুটে চলেছে কৌশিক। ঝুম বৃষ্টিতে ভিজে পুরো শরীর সাদা হয়ে গেছে। অথচ ছেলেটার সেদিকে বিন্দুমাত্র খেয়াল নেই। চোখের চাহনিতে ভয়। চেহারা বদ্ধ উন্মাদের মতো বেহাল। চোখ থেকে কয়েক ফোঁটা অশ্রু ঝরে পড়ল যেন। তবে সেটা চোখের সীমানা পার করতেই বৃষ্টির পানির সাথে মিশে অস্তিত্ব বিলীন হয়ে গেল। কৌশিক ছুটতে ছুটতে চিৎকার করে ডাকল, তুবা, কোথায় তুই? প্লিজ জান ফিরে আয়। আমার দম আটকে যাচ্ছে। আমি শ্বাস নিতে পারছি না। আমার বুক কাঁপছে জান। কোথায় তুই? ফিরে আয় আমার বুকে। তুবা। নিশুতির রাত। বাইরে ঝড়ের এলোমেলো তাণ্ডব। অশান্ত আকাশ থেকে থেকে হিংস্র স্বরে গর্জে উঠছে। উথাল পাথাল বাতাসে আছড়ে পড়ছে বৃষ্টির ছাদ। তুমুল বাতাসের দাপটে কুলাতে না পেরে মটমটিয়ে উঠছে গাছের দুর্বল ডালগুলো। প্রচণ্ড ঝড়ের সামনে টিকতে না পেরে আশেপাশের কোনো গাছের পাখির বাসা ভেঙে পড়ল বোধ হয়। অসহায় বাচ্চাদের নিয়ে করুণ স্বরে ডেকে উঠল মা পাখি। সেই সাথে শোনা গেল ছানাগুলোর কিচিরমিচির ডাক। তুমুল ঝড় তাণ্ডবের মাঝে একটা ছোটখাটো আধভাঙ্গা মাটির ঘরের বারান্দায় আশ্রয় নিয়েছে তুবা। তখন কৌশিকের করা নিষ্ঠুর আচরণ ভেঙে টুকরো টুকরো করে দিয়েছে তুবার মন। মনের অসহ্য পীড়ন সইতে না পেরে জেদের বশবর্তী হয়ে ছুটে বেরিয়ে এসেছে বাড়ি থেকে। উদ্দেশ্য একটাই, যেদিকে দু চোখ চায় চলে যাবে। থাকবেন না ওই নিষ্ঠুর মানবের সাথে। সে যদি তুবাকে ছাড়াই নিজের সুখ খুঁজে পায়, তাহলে পাক। ভালো থাকুক সে। তুবা আর ফিরবেন না তার জীবন। অত্যাধিক জেদে এমন হাজারটা উল্টো পাল্টা চিন্তা নিয়ে বেরিয়ে এসেছে বাড়ি থেকে। তবে বোকা মেয়েটা এটা ভাবেনি সে মূলত যাবে কোথায়। এই অচেনা গ্রামের কতটুকুই বা চেনে। রাগের চোটে বাড়ি থেকে বেরিয়ে তো এলো, কিন্তু ওর শেষ গন্তব্য কোথায়? অবুঝপোনা করতে গিয়ে পড়ে গেল চরম বিপদে। বুক ভর্তি নিদারুণ দহন আর মাথা ভর্তি এক চুরি জেদ নিয়ে চলে এসেছে বাড়ি থেকে অনেকটা দূরে। এদিকে তুবার আগে কখনো আসা হয়নি। রাস্তা চেনার তাগিদে তুবা যখন ঘুরে ফিরে চারিদিক অবলোকন করছিল, ঠিক সেই মুহূর্তে ঝরঝরিয়ে বৃষ্টি শুরু হলো। এই ভর সন্ধ্যায় বৃষ্টিটা ছিল অনাকাঙ্ক্ষিত। মিনিটের ব্যবধানে সাধারণ বৃষ্টি তুমুল ঝড়ে রূপ নিল। উপায়ন্তর না পেয়ে দিক বেদিক ভুলে ছুটল তুবা। কিন্তু কোন রাস্তা ধরে এসেছে ঠিক বুঝে উঠতে পারল না। হারিয়ে যাওয়ায় ভয়ে আতঙ্কে বোধ জ্ঞান খুইয়ে বসল। ঝড় বৃষ্টির থেকে বাঁচতে উদ্ভ্রান্তের মতো আশ্রয় খুঁজতে মরিয়া হয়ে উঠল। কিন্তু বিপত্তি ঘটল এখানেই। এই জায়গাটা তুলনামূলক একটু বেশি শুনশান। আশেপাশে যতদূর নজর যায় শুধু বিস্তীর্ণ মাঠ আর সারি সারি আমের বাগান। বাগানের পাশে একটা ছোট পুকুরও আছে। এছাড়া দৃষ্টি সীমার মধ্যে কোনো বাড়িঘর নজরে আসলো না। এতে যেন তুবার ভয় শতগুণ বেড়ে গেল। আতঙ্কিত চোখ মুখে পাগলের মতো ছুটল এদিক ওদিক। খানিকটা দূরে বিক্ষিপ্তভাবে দুটো আধভাঙ্গা মাটির ঘর দেখা গেল। তুবা ছুটল সেদিকে। কিন্তু হায়, ঘর দুটো জন্মাঙ্গ শূন্য। ঘুনে ধরা কাঠের দরজায় ছং ধরা তালা চোলানো। তুবার এবার হাত পা ভেঙে এলো। শক্তিহীনের মতো মাটির বারান্দাতেই থপ করে বসে পড়ল। মনের কষ্ট, ভয়, আতঙ্ক সব মিলিয়ে একটা মিশ্র অনুভূতি হলো। দুই হাতে মুখ থেকে ফুপিয়ে কেঁদে উঠল তুবা। বাতাসের বেগ বাড়ছে। সেই সাথে পাল্লা দিয়ে বাড়ছে বৃষ্টির প্রকোপ। বারান্দায় বসেও এলোমেলো বাতাসের কারণে বৃষ্টির ছাতে ভিজে গেছে তুবা। দুই হাতে তখনও মুখ চেপে খাচ্ছে। সময়ের সাথে সাথে কান্নার বেগ বেড়েই চলেছে। এক পর্যায়ে গলা ছেড়ে চিৎকার করে কেঁদে উঠল তুবা। মনের সব দুঃখ কষ্ট চিৎকারের সাথেই উগরে দিল। কণ্ঠ চিরে বেরিয়ে এলো তীব্র আর্তনাদ। আমি সহ্য করতে পারছি না কৌশিক ভাই। আমি পারছি না সহ্য করতে। পৃথিবীর বুকে যতগুলো ভয়ানক শাস্তির অস্তিত্ব আছে, তার মধ্যে কথা না বলে ইগনোর করা সবচেয়ে বড় শাস্তি। আমাকে এত কষ্ট কেন দিলেন? গলা ছেড়ে চিৎকারের সাথে আহাজারি করে উঠল তুবা। নরম মনের মেয়েটা কৌশিকের এই কঠোর আচরণ কিছুতেই মানতে পারছে না।
যে মানুষটা সব সময় আদর, ভালোবাসা, যত্ন দিয়ে এসেছে তার থেকে পাওয়া এই আঘাত তুবা মেনে নিতে পারছে না। চিৎকার করে কাঁদতে কাঁদতে হাঁটুতে মুখ গুজে দিল। গলা ভেঙে যাওয়ায় এখন আর কান্নার আওয়াজ বের হচ্ছে না, শুধু থেকে থেকে ফুপিয়ে উঠছে। তুমুল ঝড় বৃষ্টি এখনো কমেনি। মিনিটে মিনিটে বিকট আওয়াজে কেঁপে উঠছে ধরণী। বজ্রপাতের শব্দে সহসা কেঁপে উঠছে তুবার ছোট্ট দেহ। ভয়ে আতঙ্কে শক্ত করে হাঁটুর ভাঁজে মুখ গুজে রেখেছে। তিরতির করে সময় পেরিয়ে গেল। এখন রাতের ঠিক কয়টা বাজে জানা নেই তুবার। শুধু ভয়ে গুটিসুটি মেরে মুখ লুকিয়ে ঝড়ের থেকে বাঁচার চেষ্টা করছে। ঠিক এমন সময় পরিচিত এক কাতর কণ্ঠ তুবার কানে বাড়ি খেল। তুবা। তুবা হুট করেই চোখ মেলে তাকালো। সামনে কাক ভেজা বিধ্বস্ত চেহারায় কৌশিক দাঁড়িয়ে। মুখের অবস্থা বেজায় খারাপ, চোখে মুখের রাগ আতঙ্কের সংমিশ্রণ। তুবা মাথা তোলার সাথে সাথে লম্বা লম্বা কদম ফেলে এগিয়ে এলো কৌশিক। তুবা ততক্ষণে বসা থেকে উঠে দাঁড়িয়েছে। কাছাকাছি আসতেই তড়িৎ গতিতে শক্ত এক চপেটাঘাত পড়ল তুবার নরম তুলতুলে গালে। থাপ্পড়টা এতই শক্ত ছিল যে তুবা তাল সামলাতে না পেরে 2 কদম পিছিয়ে গেল। মুহূর্তেই এগিয়ে এলো কৌশিক। আরও একটা থাপ্পড় দেওয়ার উদ্দেশ্যে হাতটা তুলেও নামিয়ে নিল। সঙ্গে সঙ্গে তুবার বাহু ধরে হ্যাঁচকা টানে বুকের সাথে চেপে ধরল তুবাকে। একদম শক্ত করে শরীরের সর্বোচ্চ শক্তি দিয়ে মিশিয়ে নিল নিজের সাথে। কাঙ্ক্ষিত মানুষকে বুকের সাথে চেপে ধরতেই কৌশিকের অশান্ত বুকটা শান্ত হতে শুরু করল। ভেতরে ভেতরে বয়ে চলা কালবৈশাখী ঝড়ও থামতে শুরু করল। হৃৎস্পন্দনের গতি ধীরে ধীরে স্বাভাবিক হতে লাগলো। মাথায় জ্বলতে থাকা রাগের আগুনটাও দপ করে নিভে গেল। তবে কৌশিকের এই ঘনিষ্ঠতা মেনে নিল না তুবা। ভেতরের রাগ অভিমান এখনো তাজা, যেটা এই মুহূর্তে আগুনের স্ফুলিঙ্গের মতো জ্বলে উঠল নতুন উদ্যমে। তুবা ধাক্কা মেরে সরিয়ে দিল কৌশিককে। কণ্ঠে একরাশ অভিমান ঢেলে বলল, দূরে যান, ছুবেন না আমাকে। আচমকা তুবার ধাক্কায় দুকদম পিছিয়ে গেল কৌশিক। সেখানে দাঁড়িয়েই কাতর কণ্ঠে বলল, জান প্লিজ দূরে ঠেলে দিস না, আমার বুকটা জ্বলছে, প্লিজ একটু বুকে আয়। কেন যাব? শাস্তি দিচ্ছেন না আমাকে? আমাকে ছাড়াই বেঁচে থাকার অন্য কারণ খুঁজে নিয়েছেন, তাহলে কোনো এসেছেন আমাকে খুঁজতে? কৌশিক কাঠোকাঠ হয়ে যাওয়া শুকনো গলায় রোক দিল। তুবা ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। বুকের ব্যথাটা আবারও বেড়ে গেছে। বুকটা কেমন যেন কামড়ে ধরছে। কৌশিক এক হাতে বুক ডলতে ডলতে বলল, একটুও শান্তি দিবি না আমাকে তাই না? কসম খেয়েছিস এভাবেই তিল তিল করে মারবি? জানিসই তো আমি রাগলে মাথা ঠিক থাকে, তবুও কেন রাগাস? আমার তখন মাথা কাজ করছিল না, রাগের বশবর্তী হয়ে রুড বিহেভ করে ফেলেছি। আম সরি চান, প্লিজ একবার বুকে আয়, আমার শ্বাস আটকে আসছে। এটুকু বলেই 2 হাত ছড়িয়ে দিল কৌশিক। আশাভরা চোখে তাকালো তুবার অভিমানী মুখে। কৌশিকের আকুতি ভরা কাতর কণ্ঠ ভেঙে দিল তুবার অভিমানের পাহাড়। মনের সব রাগ একটু একটু করে গলে গলে পড়ল। সহসা ছুটে গিয়ে চাপিয়ে পড়ল কৌশিকের প্রশস্ত বুকে। তাল সামলাতে না পেরে 1 কদম পিছিয়ে গেল কৌশিক। পরপরই নিজেকে সামলে নিল। বুক থেকে তুবার মাথা তুলে পুরো মুখ জুড়ে পাগলের মতো চুমু খেল। মুখের কোনো একটা জায়গা বাদ রাখল না ঠোঁট ছোঁয়াতে। উন্মাদের মতো তুবার মুখ জুড়ে হাজারটা চুমু এঁকে দিয়ে শক্ত করে জড়িয়ে ধরল নিজের সাথে। কৌশিকের থুতনি গিয়ে ঠেকল তুবার কাঁধে। কয়েক সেকেন্ড কেটে গেল সেভাবেই। বাইরের এলোমেলো ঝড়ের শস্য আওয়াজের সাথে শোনা যাচ্ছে তুবার ফোপানোর আওয়াজ। হঠাৎ তুবার ঘাড়ে গরম কিছু একটা অনুভব হলো। মুহূর্তেই অত্যন্ত গরম তরল জাতীয় কিছু গড়তে গড়তে তুবার জামা ভেদ করে পিঠে চলে গেল। আচমকা এহেন কাণ্ডে চমকে উঠল তুবা। হকচকিয়ে মাথা তুলল। সঙ্গে সঙ্গে দৃষ্টিগোচর হলো কৌশিকের ভেজা 2 চোখ। তুবা থমকে গেল। 2 হাতে কৌশিকের মুখ আগলে ধরে বিচলিত কণ্ঠে শুধালো, আপনি কাঁদছেন? কৌশিক সঙ্গে সঙ্গে জবাব দিল না। একটু সময় নিল। ওর মুখে রাখা তুবার হাতের তালুতে আলতো করে চুমু খেল। আহত কণ্ঠে বলল, এমন নির্দয়ের মতো না বলে কেন এসেছিস? আমি কত ভয় পেয়ে গেছিলাম জানিস? তোকে খুঁজে না পেয়ে মনে হচ্ছিল দম আটকে মরে যাব। মরে কেন যাবেন? আমি থাকলেই বাকি, আর না থাকলেই বাকি। আমার থাকা না থাকায় কি কারো যায় আসে? আলবাত যায় আসে। বাকিদেরটা জানি না, তবে আমার যায়ও, আবার আসো। তুবার অভিমান বাড়ল। মুখ ফুলিয়ে কান্না ভেজা কণ্ঠে বলল, কেন যাবে আসবে? আপনি তো নতুন মানুষ খুঁজে নিয়েছেন। কাকে খুঁজে নিলাম? কেন রাইমা আপু? আপনার জন্য তো সে আছে। আমি হলাম আপনার জীবনের উৎস ঝামেলা। চলে যাই, মরে যাই, তাহলেই আপনি বাঁচেন। আচমকা কৌশিকের চেহারার রং বদলে গেল। হালকা দিল করে ধরে রাখা হাতটা এবার এটে এলো। নিজের সাথে শক্ত করে চেপে ধরল তুবার নরম শরীর। তুবার চোখে চোখ রেখে নরম সুরে বলল, আমার জীবন মরণ সব তোকে ঘিরে চান। তোকে ছাড়া আমি বাঁচতেও চাই না, তোকে রেখে মরতেও চাই না। কথাগুলোর মানে বুঝিস? তুবা চোখ দুটো বন্ধ করে নিল। সঙ্গে সঙ্গে বন্ধ চোখের কার্নিশ বেয়ে 2 ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। তুবা মাথা উপর নিচ করে হ্যাঁ বোঝালো। তবে কৌশিকের মন ভরল না। শক্ত পুরুষালী কণ্ঠে বলল, মুখে বল, বুঝি। তাহলে এমন পাগলামি করলি কেন? একটা কথা মনে রাখবি চান, কৌশিক যতদিন বাঁচবে তুবার হয়ে বাঁচবে। 1 2 ছাড়া এই বুকে দ্বিতীয় কোনো নারীর স্থান নেই, কোনোদিন হবেও না।
তুবার ভেতরে অদৃশ্য দহন এবার পুরোপুরি থেমে গেল। বন্ধ করে রাখা চোখের পাতা ধীরে ধীরে মেলে ধরল। সঙ্গে সঙ্গে দৃষ্টিগোচর হলো কৌশিকের কাতর দুই চোখ, যেখানে এই মুহূর্তে এক সাগর ভালোবাসা দেখা যাচ্ছে। তুবা কয়েক পল নির্বিশেষ তাকিয়ে রইল কৌশিকের চোখের দিকে। আচমকা বাতাসের সাথে সাথে বৃষ্টির ঝাপটা এসে লাগলো দুজনের গায়ে। এই পর্যায়ে সম্বিত ফিরে পেল কৌশিক। তুবাকে ছেড়ে মাটির ঘরটার দরজার কাছে গেল। ঝমধরা তালার দিকে এক পলক তাকিয়ে জোরে সরে লাথি মারল মাঝ বরাবর। ঘুনে ধরা আধভাঙ্গা কাঠের দরজাটা এবার পুরোপুরি ভেঙে দুম করে ভেতরে পড়ে গেল। কৌশিক আলতো করে তুবার হাত মুঠোয় পুরে নিয়ে বলল, আয় আমার সাথে। তুবা বিনা বাক্যে এগিয়ে গেল সাথে। ছোটখাটো একটা ঘর। ঘরের এক কোণে মাটিতে ছোট একটা তোষক পাতা, অন্য কোণে ভাঙাচোরা একটা টেবিলে। এটা যে কারো বসত বাড়ি নয় সেটা স্পষ্ট বোঝা যাচ্ছে। মাঝে মাঝে কেউ হয়তো আসে ক্ষণিক সময়ের জন্য। কৌশিক ভেতরে ঢুকে ভাঙা দরজাটা কোনোভাবে দাঁড় করিয়ে টেবিলটা দিয়ে আটকে দিল। এরপর মৌমিতাকে ফোন করে তুবাকে পেয়েছে সেই খবর জানালো। বিস্তারিত বলার সুযোগ পেল না কারণ নেটওয়ার্ক খুব সমস্যা করছিল। তাই সংক্ষিপ্ত খবর জানিয়েই ফোনটা কেটে দিল কৌশিক। পুরনো ফোনটার দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ছাড়ল। এরপর ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে সেটা টেবিলের ওপর রাখল। এতক্ষণে অন্ধকার পরিবেশ খানিকটা আলোকিত হলো যেন। পরনের ভেজা চিপচিপে জামার দিকে তাকিয়ে বিরক্তির নিঃশ্বাস ছাড়ল তুবা। মিনমিন করে বলল, এই ভেজা জামা কতক্ষণ পরে থাকবো? কৌশিক ততক্ষণে নিজের পরনের ভেজা শার্ট খুলে ফেলেছে। সেটা টেবিলটার ওপর ছড়িয়ে দিতে দিতে বলল, পাকনামি করে একা আসতে বলেছিল কে? এখন এই ঝড় বৃষ্টি না থামা পর্যন্ত বাড়ি ফেরা সম্ভব নয়। রাস্তায় বেশ কিছু গাছ ভেঙে পড়েছে। তোকে নিয়ে কোনো রিস্ক নিতে আমি রাজি নই। কৌশিকের কর্কশ আওয়াজ শুনে এক পলক চোখ মেলে তাকালো তুবা। ফোনের ফ্ল্যাশের আলোতে কৌশিকের সুঠাম দেহ স্পষ্ট ফুটে উঠেছে। জিম করা আকর্ষণীয় শরীরটা চোখে বেঁধার মতো। যে কোনো মেয়ে এক দেখাতে ফিদা হয়ে যাবে। কৌশিক ততক্ষণে শার্ট টান করে ছড়িয়ে দিয়ে তুবার দিকে ঘুরে দাঁড়িয়েছে। এতে করে পেটের কাছের শক্ত পেশিগুলো খোলা বইয়ের মতো তুবার সামনে ধরা দিচ্ছে। তুবা সঙ্গে সঙ্গে নজর সরিয়ে নিল। কেমন যেন অদ্ভুত একটা অনুভূতি হচ্ছে। পেটের মধ্যে কিছু একটা গুড়গুড় করছে। তুবা বুঝতে পারছে না এটা কেমন অনুভূতি। কৌশিক পায়ে পায়ে এগিয়ে এলো। একদম তুবার গা ঘেঁষে বসে পড়ল। এরপর পূর্ণ দৃষ্টিতে তাকালো তুবার দিকে। ভ্রুকুচকে বোঝার চেষ্টা করলো তুবার এলোমেলো চোখের চাহনির কারণ। তবে বেশি ভাবতে পারল না কৌশিক। আচমকা বিকট আওয়াজে বজ্রপাত ঘটল। তুবা কেঁপে ওঠে হুট করেই জড়িয়ে ধরল কৌশিককে। কাপা কাপা কণ্ঠে বলল, প্লিজ জানালাটা কিছু দিয়ে বন্ধ করুন। আমার ভয় করছে। কৌশিক কেমন যেমন পাথরের মতো জমে গেল। এত কাছাকাছি আসায় দুবার শরীরের মিষ্টি মেয়েলি সুবাস নাসিকাপথ ধরে সোজা কৌশিকের মস্তিষ্কে ধাক্কা খেল। এই ঝড় বৃষ্টির রাতে একা ঘরে দুজন কাছাকাছি আসায় নিষিদ্ধ বাসনারা উস্কানি দিতে শুরু করল। কৌশিকের বুকের ভেতর দামামা বেজে উঠল। শুকনো গলায় কয়েকবার টোক দিলে কাত হয়ে আসা গলা ভেজানোর বৃথা চেষ্টা চালালো। সফল হতে না পেরে নিচু কণ্ঠে ফিসফিস করে বলল, জান, আজ যদি বাড়াবাড়ির সীমা অতিক্রম করি তুই কি রাগ করবি? তোকে খুব কাছে পেতে মন চাইছে। কানের কাছে কৌশিকের ফিসফিস আওয়াজ শুনে গায়ে কাটা দিয়ে উঠল তুবার। অদ্ভুত এক শিহরণে শরীর কেঁপে উঠল। ধীরে ধীরে মাথাটা তুলে কৌশিকের চোখের দিকে তাকালো, যেখানে এই মুহূর্তে ভেসে বেড়াচ্ছে এক রাসবেকুলতা। প্রিয় মানুষকে কাছে পাওয়ার বাসনা। কৌশিকের এই ডাকে সাড়া না দিয়ে পারল না তুবা। এক হাতে কৌশিকের ঘাড় খামচে ধরে আলতো করে ওষ্ঠে ওষ্ঠ ছোঁয়ালো তুবা। ওর ইশারা বুঝতে পেরে ঠোঁট ছড়িয়ে হাসল কৌশিক। সঙ্গে সঙ্গে নিজের সাথে মিশিয়ে নিল তুবাকে। ওষ্ঠপুটের গাঢ়ত্ব দ্বিগুণ হলো। এক অদৃশ্য অনাবিল সুখে দেহের শক্তি ফুরিয়ে গেল তুবার। নিজের সম্পূর্ণ ভার ছেড়ে দিল কৌশিকের প্রশস্ত বুকে। কৌশিক আগলে নিল নিজের সাথে। আলতো করে শুয়ে দিল ছোট্ট তোষকেই। ভেজা পোশাকের জায়গা হলো খড়ের মাটির মেঝেতে। তুবার ছোট্ট দেহটা চাপা পড়ে রইল কৌশিকের সুঠাম দেহের নিচে। বাইরে বয়ে চলা অশান্ত ঝড়ের সাথে তাল মিলিয়ে অশান্ত হয়ে উঠল ঘরের দুই মানব মানবী। মিষ্টি সুখের যাতনায় মুছা গেল দুটি দেহ। কৌশিকের প্রেময় এক একটি ছয় দিশেহারা হয়ে গেল তুবা। চোখের কার্নিশ বেয়ে কয়েক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। এই পর্যায়ে গলায় ডুবিয়ে রাখা মুখটা তুলল কৌশিক। তুবার ভয়ে জর্জরিত মুখের দিকে তাকিয়ে এক পলক তাকালো। এরপর আধার রাতের চেয়েও গভীর কণ্ঠে বলল, ডোন্ট ওয়ারি চান, আমার কাছে সবার আগে তুই। তোকে ব্যথা দিয়ে আমি কখনোই সুখ নিতে পারবো না। ভরসা রাখো, আই উইল বি জেন্টেল। রাতের প্রায় শেষ প্রহর। চারিদিকে গা ছমছমে অন্ধকার। ঝড় বৃষ্টি থেমেছে একটু আগেই। দূরে কোথাও ঝিঝি পোকা বিকৃত সুরে ডেকে কান চালাপালা করে দিচ্ছে। ভোরের পাখিরা ইতিমধ্যে ডানা ছাপতে উড়াল দিয়েছে দূর অজানায়। আকাশের বুকে এখনো সূর্যের দেখা মেলেনি। অল্প কিছু সময়ের মধ্যে সূর্যি মামাও জেগে উঠবে হয়তো। ভোর রাতে বৃষ্টি শেষের ঠান্ডা বাতাসে শীতের আমেজ ছড়িয়ে পড়েছে। কৌশিক তখন গভীর ঘুমে বিভোর। তুবাকে আষ্টেপৃষ্ঠে বুকের সাথে জড়িয়ে নিশ্চিন্তে ঘুমাচ্ছে। চোখে মুখে চিন্তা ভাবনার ছিটেফোঁটাও নেই। মনে হচ্ছে এই ধরনের বুকে সেই একমাত্র সুখী মানুষ, যে তার পুরো পৃথিবী বুকে আগলে নিয়ে ঘুমিয়ে আছে।
গভীর নিঃশ্বাস তুমুল বেগে আছড়ে পড়ছে তুবার কপালে। গরম উত্তপ্ত শ্বাসের গভীরতা চোখ বুজে অনুভব করছে তুবা। চোখে বিন্দুমাত্র ঘুম নেই মেয়েটার। জীবনের চরম সংবেদনশীল মুহূর্তকে খুব খুঁটিয়ে খুঁটিয়ে অনুভব করতে ঘুমকে ছুটিতে পাঠিয়ে দিয়েছে। আজ রাতের একটা ন্যানোসেকেন্ড সময়ও নষ্ট করতে রাজি নয় তুবা। এই যেমন এই মুহূর্তে সে মুগ্ধ চোখে তাকিয়ে আছে ঘুমন্ত কৌশিকের দিকে। চোখের দৃষ্টিতে শুধু রাশির রাশি মুগ্ধতা। হাজার বছর ধরে দেখার তৃষ্ণা। এই তৃষ্ণা মনে হয় এই জন্মে মিটবে না। তুবার মনে পড়ে গেল কিছুক্ষণ আগের ঘটনা। সেই সংবেদনশীল মুহূর্ত যখন দুজনেই ছিল অনুভূতির চরম পর্যায়ে। কৌশিকের পাগলামো তখন ছিল সীমাহীন। এমন গুরুত্বপূর্ণ মুহূর্তেও ছেলেটার যত্ন ছিল মারাত্মক। যেমন তখন ক্রমাগত তুবার মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল, বারে বারে কপালে চুমু খাচ্ছিল, কণ্ঠ খাদে নামিয়ে অপরাধীর ন্যায় বলছিল, প্লিজ যান, একটু সহ্য কর। তুবার একরত্তি দেহটা কৌশিকের সুঠাম দেহের ভারে পিষ্ট হয়ে নেতিয়ে পড়েছিল যেন। তবে কৌশিকের উন্মাদনা আর পাগলামির জন্য নিজেকে সর্বোচ্চ শান্ত রেখেছিল তুবা। দৃশ্যগুলো ভাঙাতেই আসতেই তুবা লজ্জায় কৌশিকের নগ্ন বুকে মুখ লুকালো। কি আশ্চর্য তাই না? যার কথা ভেবে লজ্জায় আর্স্ট হচ্ছে, লজ্জা নিবারণে তার বুকেই মুখ লুকাচ্ছে। উথাল পাথাল ভাবনার জ্বরে হুট করেই ভাটা পড়ল তুবার। যখন মনে পড়ল আজকের তারিখের কথা, তুবা সঙ্গে সঙ্গে কৌশিকের বুক থেকে মাথা তুলল, হাতরে কৌশিকের হাত টেনে সামনে আনল। সচরাচর কৌশিকের ঘড়ি পড়ার অভ্যাস, আজও তার ব্যতিক্রম হয়নি। তুবা আবছা অন্ধকারেই চোখ ছোট ছোট করে ঘড়িতে নজর বুলালো। রাত 4:45। ইতিমধ্যে ভোরের আলো ফুটতে শুরু করেছে। এত দেরি হয়ে যাওয়াতে তুবার মনটা খানিক খারাপ হয়ে গেল। ধুর, প্ল্যান অনুযায়ী কিছুই হলো না। মুখটা পেঁচার মতো বানিয়ে রিনরিনের স্বরে ডেকে উঠল, শুনছেন? কৌশিক বরাবরই ঘুম পাতলা মানুষ, একটু আওয়াজেই ঘুম ভেঙে যায়। এখনো তার ব্যতিক্রম হলো না। তুবার এই ছোট্ট ডাকেই ঘুমটা ছুটে গেল। তবুও চোখ খুলে তাকালো না কৌশিক। তুবার নগ্ন দেহটা টেনে আরো একটু নিজের সাথে মিশিয়ে নিয়ে ঘুম ঘুম কণ্ঠে বলল, ঘুমোতে দে চান, আমার চোখে অনেক ঘুম। তুবা ঠোঁট ফুলালো। কৌশিকের শক্ত বাঁধন ছাড়িয়ে একটু উপরে উঠল। কানের কাছে মুখ নিয়ে ধীর কণ্ঠে বলল, হ্যাপি বার্থডে জামাইজান। কানের কাছে তুবার ফিসফিস কণ্ঠের মৃদু আওয়াজে শরীরের লোমকূপ দাঁড়িয়ে গেল কৌশিকের। দেহের রক্ত চলাচল বেড়ে গেল দ্বিগুণ। ফট করে চোখ মেলে তাকিয়ে এক উল্টনে তুবাকে নিচে ফেলে দিল। সঙ্গে সঙ্গে মুখ গুজল তুবার গলায়। মোহনীয় কণ্ঠে বলল, আবার কেন পাগল করছিস জান? তোর কি মন ভরেনি? তুবা জবাব দিল না, তবে বিপরীতে মৃদু আর্তনাদ করে উঠল। সঙ্গে সঙ্গে মাথা তুলল কৌশিক। হৃদয়ে কুচকে তাকালো তুবার ব্যথাতুর মুখে। বিচলিত কণ্ঠে শুধালো, কি হয়েছে জান? কোথায় ব্যথা করছে? তুবা হাত দিয়ে গলার কাছটায় দেখালো। মোবাইলের ফ্ল্যাশের মৃদু আলোয় গলার কাছের কালসিটের দাগটা জ্বলজ্বল করছে। কৌশিকের চোখে মুখে অপরাধবোধ ফুটে উঠল। অপরাধীর ন্যায় মৃদু কণ্ঠে বলল, সরি জান, আমি আসলে তখন বুঝতে পারিনি। তুবার সঙ্গে সঙ্গে নিজের চিকন আঙ্গুল কৌশিকের ঠোঁটে রেখে থামিয়ে দিল। নরম সুরে বলল, সরি বলবেন না প্লিজ, আপনার কোনো দোষ নেই। বড় হয়ে গেছিস দেখছি। বড় না হলে কি আর আপনার পাগলামি সহ্য করতে পারি? কৌশিক ঠোঁট ছড়িয়ে হাসল। নিজের ঠোঁটের ওপর আলতো করে ধরে রাখা তুবার আঙ্গুল সমেত হাতটা টেনে নিয়ে তালুতে চুমু খেল। তুবা প্রশস্ত হাসল। মিষ্টি রিনরিনে কণ্ঠে আওড়ালো, জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা জনাব। আমার প্রেমিক পুরুষ, আমার হৃদয়ের দখলকারী, আমার রাজ্যের একমাত্র রাজা। তুবার এমন মিষ্টি সম্বোধনে কৌশিকের ঠোঁটের কোণে হাসি ছড়িয়ে পড়ল। হৃদয়ে জুড়ে ছড়িয়ে পড়ল এক মুঠো শীতলতা। ক্রমময় উত্তালতেও আছড়ে পড়ল বুকে। কৌশিক আলতো করে তুবার ওষ্ঠপুট ছুঁয়ে দিল। কয়েক সেকেন্ড স্থায়িত্ব ছিল সেই ছোঁয়ার। পরপরই তুবার কানের কাছে মুখ নামিয়ে ফিসফিস করে বলল, আই লাভ ইউ জান, আই লাভ ইউ মোর দ্যান মাই লাইফ। এক আবেশিত প্রেময় আলিঙ্গনে মেতে উঠল দুজন। কৌশিক সময় নিল না, পরপরই উঠতে উঠতে বলল, জান চল। তুবা হকচকিয়ে গেল। নিজের ওপর থেকে কৌশিক উঠতেই লজ্জায় দুই হাতে মুখ ঢেকে নিল। মিনমিন করে বলল, কোথায় যাব? কৌশিক তাকালো এক পলক। তুবাকে এত লজ্জা পেতে দেখে ছোট্ট করে দম নিল। নিচু স্বরে বলল, বাড়ি ফিরতে হবে না, কিন্তু এখনো তো সকাল হয়নি। সকাল হয়নি বলেই তো ডাকছি। সকাল হওয়ার আগে পবিত্র হতে হবে। এই অবস্থায় বাড়ি ফেরা সম্ভব নয়। একটু পরে লোকজন চলাফেরা শুরু করবে। জলদি আয়। তুবা উঠল না, সেভাবেই পড়ে রইল। কিভাবে উঠবে? এই মুহূর্তে শরীরে একটা সুতো নেই। এমন অবস্থায় কৌশিকের সাথে নজর মেলাতেও লজ্জায় মরে যাচ্ছে তুবা। কৌশিক এবার হতাশ হলো। উপায়ন্তর না পেয়ে ওর ফেলে রাখা ওড়না দিয়ে তুবাকে ডেকে দিল। এরপর সেভাবেই ওড়না সমেত কোলে তুলে নিল। এরপর হাঁটা দিল ঘরের বাইরের দিকে। যেতে যেতে তুবার দিকে তাকিয়ে ধমকের সুরে বলল, মুখ ঢেকে রেখেছিস কেন? হাত সরা। ধমক খেয়ে তুবা হাত সরালো, কিন্তু চোখ খুলল না। কাল তুবাকে খুঁজতে এসে বাগানের পাশেই ছোট পুকুর দেখেছিল কৌশিক। গ্রামে এমন ছোটখাটো পুকুর, নদী অহরহ চোখে পড়ে। তুবাকে নিয়ে সেখানেই এলো কৌশিক। সবে ভোরের আলো ফুটতে শুরু করেছে। কিছুক্ষণের মধ্যেই চারিদিক পুরোপুরি পরিষ্কার হয়ে যাবে।
তবে এই দিকটা জন্মান্ধশূন্য হওয়ায় ওদের একটু সুবিধাই হলো। তুবাকে কোলে নিলেই পুকুরের পাড়ে বসল কৌশিক। নরম সুরে বলল, একা পারবি? ডুবে যাব। বলেই ঠোঁট উল্টালো তুবা। কৌশিক সময় ব্যয় করল না। তুবাকে নিয়েই পানিতে নামল। নামতে নামতে আদেশ সুরে বলল, আমাকে শক্ত করে ধর। গুরুত্বপূর্ণ কাজ শেষে আবারও সেই ঘরে ফিরে এলো দুজন। গত রাতে তুবার ভেজা জামাটা মাটির মেঝেতে পড়েছিল। সারা রাতে অল্প কিছুটা শুকিয়েছে। সেটাই আপাতত পরে নিল তুবা। তবে কৌশিকের একটু অসুবিধাই হলো। পুকুরে নেমে প্যান্ট ভিজে গেছে। এখন এটা চেঞ্জ করাও সম্ভব নয়। তাই অগত্যাই শুকনো শার্টটা গায়ে জড়িয়ে ফোনটা পকেট পুরে নিল। এরপর তুবার হাতটা আলতো করে ধরে বলল, চল বাড়ি যাওয়া যাক। দোতলা বাড়িটার উঠোন জুড়ে পায়চারি করছে ভূঁইয়া পরিবারের সদস্যরা। সকলের চোখে মুখে চিন্তার ছাপ। সেই গতরাত থেকে বাড়ির ছোট মেয়েটার খবর নেই। যদিও কৌশিক ফোন করে জানিয়ে দিয়েছিল তুবাকে পাওয়ার কথা, কিন্তু তবু ছেলে মেয়ে দুটোকে চোখের সামনে না দেখা পর্যন্ত বাড়ির কর্তারা স্বস্তি পাচ্ছেন না। সবচেয়ে বেশি কাতর হয়ে পড়েছেন তাওহিদ সাহেব। একমাত্র কলিজার টুকরো তার। তুবার জন্মের 1 বছরের মাথায় ময়না বেগমের জরায়ুতে টিউমার ধরা পড়ে। অপারেশনের পর তার দ্বিতীয়বার সন্তান জন্ম দেওয়ার সব রাস্তা বন্ধ। তাওহিদ সাহেবের আশা ভরসা তো এই একটা মেয়েই। মেয়েটার কিছু হলে তিনি ঠিক থাকতে পারেন না। এই যেমন সারা রাত চিন্তা করে প্রেশার বাড়িয়ে নিয়েছেন। এখন ভেজা সাতুর সাথে উঠোনে চেয়ার পেতে বসে মেয়ের জন্য অপেক্ষা করছেন। প্রেশার বাড়ার ফলে দাঁড়িয়েও থাকতে পারছেন না। জামাল সাহেব পেছনে 2 হাত বেঁধে অনবরত পায়চারি করছেন আর বারে বারে গেটের দিকে তাকাচ্ছেন। সকলের অপেক্ষার অবসান ঘটে অবশেষে আগমন ঘটল বাড়ির 2 দুলালের। ছেলে মেয়েদের আসতে দেখে দৌড়ে এগিয়ে গেল সবাই। কিন্তু বিপত্তি ঘটে গেল অন্য জায়গায়। সবাইকে উপেক্ষা করে ময়না বেগম ছুটে এগিয়ে গেলেন মেয়ের কাছে। কেউ কিছু বুঝে ওঠার আগেই সজোরে চপেটাঘাত পড়ল তুবার গালে। হুট করে, একদম আচমকাই। তুবা গালে হাত রেখে মাথা নিচু করে নিল। আকস্মিক ঘটনা বুঝতেই চমকে উঠল কৌশিক। বুকের ভেতর আচমকা মুচড়ে উঠল যেন। মনে হচ্ছে চড়টা তুবার গালে নয়, ওর কলিজাতে গিয়ে লেগেছে। সঙ্গে সঙ্গে মেয়েকে ধমকে উঠলেন ময়না বেগম। বেয়াদব মেয়ে, পাখনা গজিয়ে গেছে তাই না? আদর পেয়ে পেয়ে মাথায় উঠে গেছিস? কোন সাহসে ভর সন্ধ্যায় একা একা বাড়ির বাইরে গেছিস তুই? বল, এত সাহস কে দিল তোকে? মায়ের বাজখাই গলার ধমকে ফুপিয়ে উঠল তুবা। গতকাল রাতে কৌশিকের দাবাং মার্কা থাপ্পড়, তার ওপর অত ধকল, এখন আবার মায়ের থাপ্পড়। ওকে সবাই টোল পেয়েছে নাকি? যে যেমন খুশি বাজিয়ে যাচ্ছে। গতকাল রাত থেকে না খাওয়া শরীরটা এত ধকল আর নিতে পারল না। মাথা ঘুরে উঠল। এরই মাঝে ময়না বেগম আবারও মারার জন্য হাত তুলতেই আলতো করে হাতটা ধরে নিল কৌশিক। নরম সুরে বলল, ছাড়ো না চাচি, ও তো ছোট, বুঝতে পারনি, ভুল করে ফেলেছে। এই পর্যায়ে মুখ খুললেন তাওহিদ সাহেব। স্ত্রীকে ধমকে উঠে বললেন, খবরদার বলছি ময়না, আমার মেয়ের গায়ে আর হাত দেবে না। ও কি করেছে না করেছে আমি দেখে নেব। দেখতে পারলে আর কোথায়। সবার চোখ ফাঁকি দিয়ে বাড়ির বাইরে চলে গেল। ওই ঝড়বৃষ্টির রাতে তোমরা কম খোঁজাখুঁজি করলে। ভাগ্যিস কৌশিক ছিল, না হলে ওর কি অবস্থা হতো ভাবতে পারো। কথাগুলো বলতে বলতে কেঁদে ফেললেন ময়না বেগম। তার রাগ এবং ছাঁচের আড়ালে লুকিয়ে থাকা চিন্তিত সত্তা সবার সামনে বেরিয়ে এলো এবার। সন্তানের জন্য মায়ের মন সবচেয়ে বেশি কাঁদে। একমাত্র মেয়ের এমন অবধের মতো আচরণের জন্য কত বড় বিপদ হতে পারত। যদি খারাপ মানুষের হাতে পড়ত, তখন কি হতো ভাবতেই বুক কামড়ে ধরছে ময়না বেগমের। বুকের ভয়ে ডট চেপে আবারও ধমকে উঠলেন, আর কোনোদিন যদি দেখেছি এমন অবধের মতো কাজ করতে, তাহলে হাত পা বেঁধে ঘরে ফেলে রাখবো বলে দিলাম। ঝাঁঝালো কণ্ঠে কথাগুলো বলেই আঁচলে চোখ মুছলেন ময়না বেগম। কৌশিক এক হাতে আগলে ধরল তাকে। অত্যন্ত ঠান্ডা কণ্ঠে বলল, শান্ত হও চাচি, আমি আছি তো। আমি থাকতে তোমার বলদ মেয়ের কিছু হতে দেব নাকি? শান্ত হও। দক্ষ হাতে সামলে নিল ময়না বেগমকে, যেন বাবা তার মেয়েকে আগডুম বাগডুম বুঝো বোঝাচ্ছে। এরপর চোখের ইশারায় মৌমিতাকে বোঝালো তুবাকে ঘরে নিয়ে যেতে। মৌমিতা সেটাই করল। এই পর্যায়ে জামাল সাহেব মুখ খুললেন। কাঠোকাঠ কণ্ঠে বললেন, কি হয়েছে? কেন হয়েছে? এসব পরেও জানা যাবে। ছেলে মেয়েদের বিশ্রামের প্রয়োজন। সবাই ঘরে যাও, বিকেলে সব শুনবো। বাকিরা আর কথা বাড়ালো না। যার যার মতো নিজেদের কাজে চলে গেল। কৌশিক লম্বা লম্বা পা ফেলে দোতলায় নিজের রুমে চলে গেল। মাত্রই ঘরে ঢুকে চেঞ্জ করে বিছানায় বসেছে, ঠিক এমন সময় সেখানে উপস্থিত হলো মৌমিতা। কোমরে 2 হাত রেখে আগুন ছড়া কণ্ঠে বলল, দিয়েছিস? এইটুকুনি বাচ্চা মেয়েটার ওপর পাষাণের মতো কঠিন কঠিন ছাপটা ফেলে দিয়েছিস। কৌশিক ভ্রু কুঁচকে তাকালো। হাত দিয়ে চুল ছাড়তে ছাড়তে বলল, কিসের কথা বলছিস? অবশ্যই তুবার কথা বলছি। মেয়েটার গলা খাড়ে কালসিটের দাগ পড়ে গেছে। বলি, কিছুদিন অপেক্ষা করা যাচ্ছিল না। এই পর্যায়ে কৌশিক নিজের চিরাচরিত নির্লজ্জ ফর্মে ফিরে আসলো। হাত দিয়ে চুলগুলো ব্যাগ ব্রাশ করতে করতে বলল, অপেক্ষা করার অপশন ছিল না। কন্ট্রোললেস হয়ে পড়েছিলাম। তুই দিন দিন অসভ্য হয়ে যাচ্ছিস ভাই। সভ্য আমি কোনো কালেই ছিলাম না মৌ।
ইউ নো ভেরি ওয়েল। চলবে।